স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 526তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। শ্রুতি তাদের সাথে পরিচিত হয়নি। আমার হাতে বামে আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আছেন সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আমার হাতে ডানে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান, আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন, এরপরেই 10 দিনের ঘটনা প্রবাহ, মূল্যায়ন, বিশ্লেষণ। আলোচনায় থাকবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। এসব অভিযোগের তদন্তে জাতিসংঘের প্রতিনিধি দল আসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের কথা বলা হচ্ছে, কেমন হওয়া উচিত, কিভাবে হতে পারে এই বিচার, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনায় থাকবে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে প্রত্যাশা এবং এই প্রত্যাশা পূরণে কি কি করা উচিত, কোন পথে হাঁটা উচিত। সেই সাথে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা, এর কি প্রভাব পড়বে বাংলাদেশ ভারত সম্পর্কে, এসব নিয়ে আজকের বিএসআরএম গণতন্ত্র এখন। অনুষ্ঠান শুরু করব নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। একেবারে আজকের ঘটনা দিয়ে যদি শুরু করি, এভাবে যদি বলি 15ই আগস্টকে ঘিরে বঙ্গবন্ধুকে নিয়ে গত 15-16 বছর যা হয়েছে তা যদি বাড়াবাড়ি হয়, আজকে যা হলো, বিশেষ করে 32 এবং 32-এর আশপাশে আজকে দিনভর যে ঘটনাগুলো ঘটলো, এগুলো বাড়াবাড়ি কিনা? ধন্যবাদ আপনাকে। সরি, দুটোকে আমি বাড়াবাড়ি বলবো, তবে দুটোর ম্যাগনিটিউড ডিফারেন্ট। মানে দুটোকে আপনি যদি সমানের দুই পাল্লায় ফেলে সমান করে ফেলার চেষ্টা করেন। আমরা একটা সময় খেয়াল করতাম আগের সরকারটার সময়, সেই স্বৈরাচারী সরকারের সময়, যখনই আমরা কোনো সমালোচনা আওয়ামী লীগকে নিয়ে করতাম, বলা হতো বিএনপির সময়ও তো এটা হয়েছে, দুর্নীতি হয়েছে, বিএনপির সময় তো দলীয়করণ হয়েছে। ফলে এক ধরনের চেষ্টা ছিল সমান করে ফেলা। ডিফারেন্স হচ্ছে বিএনপির সময় কোনো প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকা কামায় নাই, আসলে হেলিকপ্টারে চলতো না। ডিফারেন্স আছে। তো আমরা ম্যাগনিটিউডটা বুঝতে হবে। আজ 32 নম্বরে বা কাল রাত থেকে টু বি স্পেসিফিক যা যা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এটাকে ডিনাউন্স করি। এটা অবশ্যই বাড়াবাড়ি হয়েছে। প্রথম কথাটা একটু খেয়াল করি, আমরা বাংলাদেশ এখন খুবই একটা আশঙ্কার জায়গা আছে, এটা বুঝতে হবে। আমরা নানান রকম গুজব শুনছি এবং গুজবের কিছু ভিত্তি নেই তা না। আমাদের দেশের ভেতরের সরকারটা এখনো খুব স্টেবল হয়নি। এবং খেয়াল করুন, বাংলাদেশ স্বাধীনতার পর কি আর কোনোদিন এমন হয়েছে যেখানে পুলিশের যে সিস্টেম সেটা আর নেই? এর আগের চরম একটা স্বৈরাচার সরকার, পাটোয়ারি ভাই একটু খারাপ লাগবে, হুসাইন মোহাম্মদ এরশাদ। আজকের স্বৈরাচারের তুলনায় আমি অবশ্যই এটাও বলি সবসময়, ওনাকে আমার মহান গণতন্ত্রী মনে হয়, কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের পতনের পরও কি আমাদের পুলিশের প্রতি কোনো রকম এরকম ভেঞ্জেন্স ছিল? তারা পালিয়েছিল না। সো এইরকম সময় যেটা স্বাভাবিকভাবেই হয়েছে, গুজব আছে, টেনশন আছে, ফলে ছাত্ররা মাঠে লাঠি নিয়ে বা প্রস্তুত হয়ে তারা থেকেছেন। আমি এটাকে দোষও দিতে চাই না, কারণ যেখানে পুলিশ ঠিক মতো নেই এখনো, এবং পুলিশ যদি আসেও তাকে আমরা কতদিন পর আসলে আস্থায় নিতে পারবো যে সে জনগণের পুলিশ হয়ে কাজ করবে, কারণ এগুলো সবই আওয়ামী পুলিশ। তো থাকাও ঠিক আছে, কিন্তু এই যে মোবাইল চেক করা, কাউকে কাউকে লাঠি সোঁটা দিয়ে আঘাত করা, আমি পরে খেয়াল করলাম যে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন, তারা স্টেটমেন্ট দিয়ে মোবাইল ফোন চেক করাকে ডিনাউন্স করেছে। চমৎকার। যে কাজগুলোর কোনো প্রয়োজন নেই, আওয়ামী লীগের খুব ম্যাসিভ কিছু না, সবচেয়ে ভালো হতো যদি তারা তাদের সতর্ক থাকতেন, যারা যারা যেতেন এখানে গিয়ে তাদের শ্রদ্ধা জানিয়ে চলে আসতেন। এটাই বেস্ট অপশন ছিল, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু আমি একটা জিনিস আমি বলতে চাই, সেটা এই যে বলেন বাড়াবাড়ির কথা, আমি তাদের এগুলো সমর্থন না করেই বলছি, প্রত্যেকটা ঘটনার তো একটা কার্যকারণ আছে। এই যে আপনি এত ক্ষুব্ধ হয়ে উঠলেন, আপনি এই যে 32 নম্বর সিম্বল এটাকে এই জায়গায় নিয়ে গেলেন। আপনি 15ই আগস্ট গতকাল রাতের কথা বলছি, অনেকে যে এটাকে সেলিব্রেট করতে চাইলো, আমরা ডিনাউন্স করি, আমরা এটা হওয়া উচিত না বলি, কিন্তু একজন মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীর কাজ হবে আসলে এটার সাইকোলজিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল অ্যানালিসিস করা। করলে কিন্তু আপনি অনেক কিছু খুঁজে পাবেন। আমি ডক্টর ইউনূসের একটা উক্তি এখানে কোট করতে চাই। যখন তার শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছিল, তাকে বেশ কয়েকটা চ্যানেলে প্রশ্ন করেছে এবং খুব স্ট্রংলি উনি খুব সুন্দর জবাব দিয়েছেন, ব্লেম হার ডটার ফর দ্যাট। আপনি শেখ মুজিবুর রহমান আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, ইন এনি কনসিডারেশন। ইভেন উনি স্বাধীনতার পর ডিজাস্টার ঘটিয়েছেন, আমাদের দেশটাকে স্বৈরতান্ত্রিক একনায়কতান্ত্রিক দেশে পরিণত করেছেন কনস্টিটিউশনালি। তারপরও
এই মানুষটা তার দল, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের রাষ্ট্রপ্রাপ্তি সব কিছুর সাথে আছে, কিন্তু তার কন্যা তাকে তাদের যাবতীয় অন্যায় অত্যাচার অবিচারের সিম্বলে পরিণত করেছে। সুতরাং মানুষ, ইয়াং মানুষ যাদের যথেষ্ট বয়সও হয়নি বোঝার, তাদের এই সব ক্ষেত্রে এক ধরনের ক্ষোভ কাজ করছে ইন এনি কনসিডারেশন আমরা বলতে পারি। সো যে বাড়াবাড়ির কথা বলছেন, আগের বাড়াবাড়ির ম্যাগনিটিউডের তুলনায় এটা একেবারেই না। আরেকটা জিনিস যোগ করে দিতে চাই, এটাও সত্য নতুন যে সরকার এসছে, যারা একটা স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটিয়ে এসছে, মানুষের এক্সপেকটেশন হচ্ছে তারা তাদের মতো আচরণ করবে না, অল্প হলেও করবে না। ছাত্রলীগ মোবাইল চেক করেছে, পুলিশ মোবাইল চেক করেছে, যেটা অন্যায় সেটা এদিক থেকেও হবে না। মানুষের এক্সপেকটেশনটা বেশি। আমি আশা করি সব ভুল থেকে তারা শিখবেন। নিঃসন্দেহে আমরাও সেই প্রত্যাশা রাখি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই যে মানুষের প্রত্যাশা, আগের ভুলগুলো অন্তত এখন আর হবে না, বাড়াবাড়ি, আগের যে গায়ের জোর সেই গায়ের জোরই আবার পুরো আজকের এই ঘটনা প্রবাহ 14-15 মিলে কিভাবে দেখছেন? যেটা অপরাধ সেটা অপরাধ, ওটার সাইকোলজিক্যাল ডিসকাশন কত দূর যেতে পারে। সেলফ ডিফেন্স আপনি নিতে পারবেন, রিয়াকশন আপনি করতে পারবেন, বেটার ওমেন সিন্ড্রোম আছে, একটা সীমা পরিসীমাও আছে। এখন 15ই আগস্ট কোনো সন্দেহ নাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, ইনক্লুডিং 10 বছরের শিশু রাসেল। কোনো বিবেকবান মানুষ কি গর্ভবতী নারী শিশু হত্যাকে সমর্থন করতে পারবে? একজনও আমি দেখিনি পাবলিকলি এটাকে সমর্থন করতে পারবে। বঙ্গবন্ধুর হত্যাটাকে অনেকে পলিটিক্যাল বলার চেষ্টা করলো, বাকিগুলোর কোনো জাস্টিফিকেশন নাই। এখন রাষ্ট্র সরকার অনেক আগে 15ই আগস্ট ছুটি ছিল না, আওয়ামী লীগ এসে 15ই আগস্ট ছুটি ঘোষণা করেছে, এই সরকার এসে ছুটি বন্ধ করেছে, এই পর্যন্ত ঠিক আছে। এখন কেউ যদি তার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানাতে চায়, দেশে তো এখন স্টেট অফ এমার্জেন্সি চলছে না যে আপনার চলাচলের অধিকার নাই, এইটাতে বাধা দেওয়া অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজন। এবং এই বাধা দেওয়ার জাস্টিফিকেশন কি? 15ই আগস্ট প্রতি বিপ্লব হতে পারে। প্রতি বিপ্লব মানে এই সরকার, আগে যে সরকারটি ছিল তাদের র্যাবকে হারিয়েছে, তাদের পুলিশকে হারিয়েছে, তাদের বিজেপিকে হারিয়েছে, তাদের সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল। এই বিপ্লব করে যারা এখন ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে একটা প্রতি বিপ্লব করবে? এত সোজা, এত ইজি, এত শেখি গভর্নমেন্ট, এত ভীত হওয়ার তো কোনো কারণ নাই। আমি মনে করি প্রতি বিপ্লবের সম্ভাবনা কখনোই উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু বাস্তবতার নিরিখে যেখানে সেনাবাহিনী গুলি ছোড়েনি, যেখানে 3 বাহিনী নিষ্ক্রিয় ছিল এবং প্রাইম মিনিস্টার পালিয়ে গেছেন, সেখানে এত দ্রুত প্রতি বিপ্লব হয় না। যদি সময় দেন বলবো। জি, সেটা হচ্ছে প্রতি বিপ্লব হয়েছিল 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পরে, 4 নভেম্বরে হলো খালেদ মোশাররফ। এটা পিছনে কারণও আছে, কারণ তখনও 16ই আগস্ট বাংলাদেশের লার্জেস্ট দল আওয়ামী লীগ। তখন লক্ষ লক্ষ মানুষ এইরকম একটা বিপ্লবের মাধ্যমে বঙ্গবন্ধুকে পট পরিবর্তন হয়নি, মারার পরে হয়েছে। তারপরে আবার 7ই নভেম্বর হলো তাহেরের ছাত্র জনতার প্রতি বিপ্লব। কিন্তু এখন তো আওয়ামী লীগ শ্রিঙ্ক, ভীত, সন্ত্রস্ত, রাস্তায় নাই, তাদের মাধ্যমে প্রতি বিপ্লব কীভাবে হবে? আর কি যেটা গুজবে আসছে প্রতিবেশী দেশটা, এগুলো হুমায়ুন কবির স্যার আছে, উনি জানেন এগুলো মিথিক্যাল, এত ইজি না, মানে এগুলো খুব মিথিক্যাল ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে, যদি সেরকম কোনো শক্তি প্রতিবিপ্লব করার থেকেই থাকতো তাহলে শেখ হাসিনা দেশে থাকতেই তারা করতো। সেই শক্তি শেখ হাসিনা থাকতে যখন দেখায়নি, সেই শক্তি এত দ্রুত দেখাবে বলে আমার মনে হয় না। 2, একটু টেনশন হচ্ছে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগকে পরাজয় স্বীকার করতে হবে, আওয়ামী লীগকে নিজের ভুল স্বীকার করতে হবে। তাদের হাতে জেনোসাইড হয়েছে, তাদের হাতে গুম হয়েছে, এবং একটা ক্লিন আওয়ামী লীগ এসে বলতে হবে যে তাদের অন্যায়ের দায়ভার আমরা নেব না, নতুন করে সীমিত পরিসরে আমরা দল করব। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এই দলটিকে সম্পূর্ণ নির্মূল করে দেওয়ার চেষ্টা করা হয়, তারা আলটিমেটলি জামাতের মতো নির্মূল হবে না। আওয়ামী লীগ জামাতকে নির্মূল করার চেষ্টা করেছে, এখন দেখা যাচ্ছে জামাত আরও বড় পরিসরে, আরও শক্তিশালী পরিসরে আসছে। একই রকম আওয়ামী লীগের ক্ষেত্রে হতে পারে। আর এই নির্মূলের তত্ত্বে যখন এই সরকার থাকবে, তখন এই বিপ্লবের ভয়, প্রতি বিপ্লবের ভয় থাকবে, তাহলে সরকার উন্নয়ন করবে কখন? স্ট্যাবিলিটি আনবে কখন? সামনের যে চ্যালেঞ্জগুলো কথা বলছে, আমাদের এই সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রধান কারণ একটি হচ্ছে অর্থনৈতিক। আমরা জেনুইনলি, আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস স্যার অর্থনীতিকে ভালো করার মতো যোগ্যতা সম্পন্ন একজন মানুষ, কিন্তু ওনাকে বা ওনার বাহিনীকে বা ওনার লোককে যদি শুধুমাত্র এই প্রতি বিপ্লবের জুজু ভয়েই সারাক্ষণ থাকতে হয়, যেমন শেখ হাসিনা এখন বোঝা যাচ্ছে ইউনূসের জুজু ভয়েই ছিলেন গত 10-15 বছর, এবং সেই ভয়টা সত্য হয়ে গেল, তাহলে প্রতি বিপ্লব না হতেও প্রতি বিপ্লবের ভয় দেখিয়ে যদি আপনি মাঠ দখল করতে চান,
আপনি যদি মাঠে ছাত্রদের এক্সাইটেড রাখেন এবং তাদের দ্বারা যদি কন্টিনিউয়াস মানবাধিকার লঙ্ঘন হয়, তাহলে একদিন বিপ্লব হয়েই যাবে, সেই বাঘের রাখালের বাঘ ডাকার মতো। আই থিঙ্ক উই ল্যাক সাম শর্টস অফ প্রফেশনালিজম হেয়ার। যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের আরও সতর্ক হওয়া উচিত, এবং কোনো একটা কারণে সেনাবাহিনীর সাথে কনফিডেন্স বিল্ড আপ করে, সেনাবাহিনী আমলাতন্ত্র কোনো সরকারের বিরুদ্ধে কাজ করে না, তারা সরকারি যে সরকার থাকবে সেই সরকারের পক্ষেই কাজ করবে। 10 to 20% ডিফারেন্স হবে, সেটিকে মেনে নিয়ে তাদেরকে কাজে লাগাতে হবে, ছাত্রদেরকে ক্লাসরুমে ফিরতে হবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, এই যে প্রতি বিপ্লব কি এতই সহজ এবং আওয়ামী লীগকে পরাজয় স্বীকার করে করতেই হবে? ধন্যবাদ আপনাকে, আমার সকল প্রিয় আলোচক এবং যারা শুনছেন। দেখুন, আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে এটা যে রোকেয়া প্রাচী খুবই প্রিয় মানুষ, তিনি যখন ওখানে গেলেন আমার শুধু মনে হচ্ছিল 450 ছাত্র জনতার রক্তে ভেজা বাংলাদেশ, এবং এরকম একটি পরিস্থিতিতে তিনি যদি 15ই আগস্টের আগে 14ই আগস্ট আরেকটি এই ধরনের একটি আয়োজন করে বলতেন যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি ছেড়ে ক্ষমতা আঁকড়ে ধরেছেন, ক্ষমতা যাওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র গণহত্যার দায়ে অভিযুক্ত একটি দল, এই কথাগুলো বলে তিনি যদি বলতেন যে আমি যেই কারণে আজকে এসেছি তার ব্যাখ্যা গতকাল দিয়েছি, এটা এক ধরনের আসলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস। আপনাকে আগে বাস্তবতা স্বীকার করতে হবে, সেটা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে এবং সেখানে উচ্চতার আসনে বসাতে হবে। আর তা না হলে এটা সত্যি কথা বলতে কি এগুলা ঐতিহ্য পূজার পর্যায়ে চলে গেছে। ফ্যাসিবাদের আগেও এই ঐতিহ্য পূজা ছিল, এবং এই কাজগুলো না করার কারণে সাম্প্রদায়িক যে দাঙ্গা এটা সেটা নানান অভিযোগ দেওয়া হয়েছে। আমরা জানি কারা করেছে, যাদের ধরা হয়েছে তারা বলেছে শাসক দলের পতিত দলের কিছু নেতা এই পরিস্থিতি সৃষ্টি করবার জন্য এটা করেছেন। এর মধ্যে আবার এমন কিছু মানুষও আছে যারা ওই দলের না, এরকম অবস্থার সুযোগ অনেকেই নেয়। ফলে আপনি হিন্দু কার্ড বলুন, কালচারাল কার্ড বলুন, এগুলো কিন্তু কাজ করেনি, এবং সর্বশেষ তাদের এই আচরণে বঙ্গবন্ধু কার্ড যেটা সেটাও ফেল করেছে। তো এগুলো ব্যবহার করতে করতে টয়লেট থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে তাকে ব্যবহার করা হয়নি। এই দায়টা কার? আমার ডাক্তার জাহিদ বলেছেন পরিষ্কার, আমাদের প্রধান উপদেষ্টা একটা প্রশ্নের জবাবে বলেছেন আস্ক আওয়ামী লীগ অ্যান্ড দেয়ার লিডারশিপ, যে এই পতনের কারণটা কি? আমরা তো জানি না তারা কি করেছে, তারা বিতাড়িত হয়েছে, তারা পালিয়েছে, তারাই 450 ছাত্র জনতার রক্তে ভেজা বাংলাদেশ এখন কিন্তু শেষ হয়নি, সংকট শেষ হয়নি। ওই সময় যদি ওই 3-4টা কার্ডের শেষ কার্ডটি ব্যবহার করে এবং ফেল করে, এই ব্যর্থতা আসলে তাদের। সেই জন্য আমি একটা কথা বলতে চাই এখানে, যে যারা এই সহানুভূতিটি দেখাচ্ছেন তাদের যে জিনিসটি ভাবতে হবে, একটা হচ্ছে মুক্তিকামী সহিংসতা। এটা আমি দেখেছি রেজাউল করিম রনি তার একটা আলোচনায় বলেছে, ভালো লেগেছে ব্যাখ্যাটা। আরেকটা হচ্ছে মাফিয়া গোষ্ঠীর, অর্থাৎ রাষ্ট্রীয় সন্ত্রাস, যেই সন্ত্রাস সহিংসতা। এই 450 ছাত্র জনতাকে যখন হত্যা করা হলো, তারা একটা গুড কজে ফাইট করছিল। অনেক সময় দেওয়া হয়েছে, আমরা দেখেছি সরকারের পতিত সরকারের নাবালক মন্ত্রী, বাচাল মন্ত্রী এবং পুরো বাংলাদেশকে নির্বোধ ভাবা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভেবেছে এইসব করে পার পেয়েছি। চুরি, ডাকাতি, অর্থ পাচার সহ কি করেনি, এবং তার চেয়ে সবচেয়ে বড় চুরি যেটা করেছে 2018 নির্বাচনের আগের রাতের ভোট চুরি, যেই চুরির সাথে কোনো অর্থ চুরির মিলানোই যাবে না। এ সকল ধরনের চর্যবৃত্তিতে অভ্যস্ত এই নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটা দলকে, যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ফলে আওয়ামী লীগ যারা করে, ধরুন একজন কৃষক, সে তো এই সুবিধা নেয়নি,
সে যদি এখানে এসে প্রশ্ন করত, যার প্রশ্ন করবার কথা নয়, অথচ এই দলের সমর্থক হিসেবে কোনো দুর্নীতি, দুরাচার, হত্যার সাথে জড়িত নয়, অথচ এই দলের সমর্থক, তার অধিকার রয়েছে রোকেয়া প্রাচীর চেয়ে অনেক বেশি। তিনি বলতে পারে যে আমার দলের প্রতিনিধিত্ব কিভাবে হচ্ছে। আমি আমার ধানের জমির পাশে আমার নেতাকে সামনে রেখে আমি প্রার্থনা করব, তাহলে মানুষ কিন্তু গ্রহণ করত। এই শিক্ষার্থীরা যেত না, কারণ তারা যে জিনিসটা চায়, তারা ন্যায্যতা চায়, তারা সততা চায়, ভণ্ডামি চায় না। এই বক্তব্যটি আমি নিজেও বুঝিনি অনেকদিন, এবং যখন থেকে বোঝা শুরু করেছি তখন একটা আত্মগ্লানি আছে, এবং তাদের সাথে থেকে নিজের পুরনো পাপ এবং এই নিষ্ক্রিয়তাও এক ধরনের অপরাধ, সেটা থেকে বের হওয়ার চেষ্টা করছি। ফলে যারা এই ধরনের বয়ান তৈরি করছেন, এগুলো কার্ড, এগুলো আর ব্যবহার করা যায় না, নতুন করে ভাবতে হবে, তাদের বুঝতে হবে। যে পরে আবার বিস্তারিত আলোচনা আসবো। এম হুমায়ুন কবির, এই যে মাত্র 5 আগস্ট একটি স্বৈরাচার সরকারের পতন, তারপর ঠিকই যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছেন যে এত অল্প সময়ে প্রতি বিপ্লব আসলে সম্ভব কিনা, এই ধরনের হুঁশিয়ারি দিয়ে পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করা, আর অন্যান্য অতিথিরা যা বলছেন, আজকের 15 আগস্টের যে বাস্তবতা দাঁড়ালো। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আজকে শক্তি প্রয়োগের জায়গাটা নিয়ে প্রশ্ন এসছে, এবং সেখানে আমার যেটা ধারণা, কারণ বাংলাদেশের আপনি যদি রাজনৈতিক সংস্কৃতিটা দেখেন, এখানে কিন্তু রাস্তায় শক্তি প্রয়োগ করেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে, এবারও হয়েছে। তো কাজেই এই সংস্কৃতি থেকে যদি আমরা না বেরোতে পারি, তাহলে কিন্তু এই ধরনের, আমি যদি বলি, বিভ্রান্তি বা ছোটোখাটো ঘটনা ঘটবে, এবং সেখানে অনেক অর্জনের মধ্যেও কিন্তু এটা একটা কালির দাগের মতো পড়ে যায়। এবং আজকে আমি দেখছিলাম ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যে এখানে কিছু লোকজনকে পেটানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো কাজে এখানে এই যে জিনিসটা, এটাকে আপনি শুধুমাত্র ওখানকার ঘটনা বলে দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা করতে পারবেন না। এর সাথে আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে বড় যোগাযোগটা আছে, শক্তি প্রয়োগ, রাস্তায় শক্তি প্রয়োগ, এটাও এর সাথে সম্পৃক্ত। তো এবং সেই জায়গাটাতে আমরা যতক্ষণ পর্যন্ত না বেরোতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। সেটা এক এক দল এক এক সময় এক একভাবে সেই শক্তিটা প্রয়োগ করতে থাকবে। আর দ্বিতীয় যে জায়গাটা আমার কাছে মনে গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টার প্রতি আমাদের মনোযোগ দেওয়া দরকার, মানে আমি বাইরের পৃথিবীর প্রেক্ষাপটটাকে ওখানে নিয়ে এসে বুঝবার চেষ্টা করছি। বাংলাদেশে এই গত 1 মাস ধরে যে বিষয়টা সবচেয়ে বেশি আন্তর্জাতিকভাবে মানুষকে নাড়া দিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন এবং গণহত্যার মতো ঘটনা ঘটেছে। তো কাজে সেই প্রেক্ষাপট থেকে কিন্তু যখন আমরা মানবাধিকারের প্রেক্ষাপট থেকে বিষয়টাকে দেখব, তখন কিন্তু আপনি যেমন ভিকটিম হয়ে যেতে পারেন, আপনি কিন্তু আরেকজনকে ভিকটিম বানালে কিন্তু আপনি কিন্তু তাতে কিন্তু যুক্তি হিসেবে এটা টেকাতে পারবেন না। তো কাজে এখানে আমি বলবো যে এটা খুব এটা জরুরি চিন্তার মধ্যে নিয়ে আসা, যে আমরা যখন জাতিসংঘের কাছে এই হত্যাকাণ্ডের জন্য তদন্তের জন্য মানবাধিকার কমিশনের সহায়তা চাইছি, তখন আমাকে কিন্তু সাবধান থাকতে হবে আমি যেন অন্যের মানবাধিকারটাও লঙ্ঘন না করি। তো কাজেই এখনকার প্রেক্ষাপটে আমি অবস্থাটা খুব ফ্লুইড মনে করছি। এখনো পর্যন্ত সরকার আছে, সরকার চেষ্টা করছে, কিন্তু এখনও স্ট্রিট পাওয়ারের একটা দাপট কিন্তু আমি লক্ষ্য করছি, এখনও আছে। আমি যেখানে থাকি, গত রাতে আমি মিছিল দেখেছি আমার বাসার সামনে দিয়ে গেছে। আমি এটা স্বাভাবিক কাজে এখানে একটা এই রাস্তার শক্তি এখনও কিন্তু প্রবাহমান, কার্যকর। যেটা বলছিলেন যে এই সংস্কৃতি থেকে বেরোনো যায়নি, কিন্তু আমি মনে করছি তরুণ প্রজন্ম এই সংস্কৃতি থেকে বেরোতে চাচ্ছে, সেজন্য তারা সংস্কার কথা বলছে, সেজন্যই তারা যে বক্তব্যটা দিচ্ছে, এবং তারা এই যে এত বড় একটা অসাধারণ অর্জন তারা করতে পারলো, সেটা পারত না যদি তারা প্রচলিত ব্যবস্থার মাধ্যমে এটা সমাধান চাইতো, যেটা অনেক রাজনৈতিক দল চেষ্টা করেও পারেনি। মানুষ তাদের সাথে যোগ দিয়েছে, তার কারণ হলো তারা এমন একটা বাতাবরণ তৈরি করেছে যেখানে মানুষের মধ্যে নূতন আশার সঞ্চার হয়েছে, তাদের বক্তব্যে, তাদের আচরণে, তাদের নেতৃত্বে। তো সেই জায়গাটায় আমি বলবো যে তারা অনেক অর্জন করেছেন, কিন্তু এই অর্জনটাকে ধরে রাখতে হবে। এখন কিন্তু এই ছোটোখাটো ব্যত্যয়গুলো কিন্তু তাদের এই অর্জনের ক্ষেত্রে নেতিবাচক দাগ দিয়ে দিতে পারে। স্টুডিও আলোচনা আবার ফিরবে একটি ছোট্ট বিরতির পর। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখনে। ডাক্তার জাহিদুর রহমান, বৃহস্পতিবার পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 5টি মামলা, 4টি খুনের, 1টি অপহরণ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, তদন্ত শুরু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিচার উদ্যোগ, জাতিসংঘের তদন্ত দলও আসবে। সব মিলে এই প্রক্রিয়াটা আসলে কেমন হবে? এর আগেও আমরা দেখেছি এ ধরনের প্রক্রিয়ায় নানা ধরনের জটিলতা তৈরি হয়। এই জায়গাটিতে একটু বলবেন। আর একটি কথা ব্যারিস্টার স্বামীহাতা পাটোয়ারি বলছিলেন যে এই যে দিন শেষে আওয়ামী লীগ বলি, যুবলীগ, ছাত্রতার বৃহত্তর অর্থে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্ন আসে, সেটা আবার যে নির্মূলের চেষ্টাটা ঠিক হবে কিনা। আবারও একই কথা যে আমরা আওয়ামী লীগ হতে চাই, আওয়ামী লীগকে নিষেধ করে দেওয়া যায় একদম সেকেন্ডে। এই কিছুদিন আগে জামাতকে যে আইন, সন্ত্রাস দমন আইন 2009 18-1, প্রধানমন্ত্রী নিজে 18-1 মনে রেখে বলেছিলেন, পড়ে দেখতে পারেন, খুব ক্লিয়ারলি লেখা আছে যে কোনো এন্টিটি যদি সন্ত্রাসের সাথে জড়িত থাকে তাহলে তাকে আপনি নিষেধ করে দিতে পারেন। মানে সিস্টেম্যাটিক ভায়োলেন্স। আমি এই মিড জুলাইয়ের কথা বলছি না, আমাদের দেশের অনেক মানুষ হঠাৎ করে দেখি আমরা মাঝে মাঝে যে আওয়ামী লীগ মনে হয় এই জুলাই মাসের 15 তারিখেই খারাপ হলো। সরি, আমাদের একটা লম্বা ট্র্যাক রেকর্ড আছে, আমরা কবে থেকে এইসব নিয়ে কথা বলছি। সো সিস্টেম্যাটিকলি আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছেন, গুম করেছেন, এগুলো সরকার করেছে। কিন্তু আপনি যদি দল হিসাবে দেখেন, দেখবেন যে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসের বিরাট সব হিস্ট্রি আছে। এবার যেমন ছাত্রলীগ যুবলীগকে দিয়ে ঠেকানোর চেষ্টা করেছিল, ইলেকশনের আগে হয় নাই, মোড়ে মোড়ে বসিয়ে রাখতো, বহু জায়গায় সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে, এর আগে হয়েছে তো। সুতরাং সন্ত্রাসের ইয়েতে তাদেরকে তাদের এই আইনেই নিষেধ করে দেওয়া যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে ওরা দল হিসাবে, কারণ ওরা দলকে যেমন জামাতকে যখন নিষেধ করতে যাচ্ছে আমি সেটাকেও কন্ডেম করেছি এবং আমি মনে করি তাদের দল থাকুক, ঠিক আছে। কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে তাদের বিচারের সম্মুখীন হতে হবে। শেখ হাসিনা, আরও যত নেতা আছে, টপ লিডার্স, কারণ তারা অনেকগুলো ভয়ঙ্কর অপরাধ করেছে। পাটোয়ারি ভাই বলছিলেন যে অর্থনীতি একটা প্রধান কারণ তাদের বিরুদ্ধে। আমি রাদার মনে করি অর্থনীতির ক্রাইসিসটা একটা উপসর্গ, এটা রোগ না। এটা রোগ হচ্ছে আপনি অবৈধভাবে ক্ষমতায় থাকতে যাচ্ছেন। যখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে যান আপনি আরও অনেকগুলো ক্ষতি করেন। এবং আমাদের একটু যদি আমরা স্টেটের কনসেপ্টটা বুঝি তাহলে আমরা বুঝবো অর্থনীতি খারাপ হওয়া, দুর্নীতি, এগুলোর চেয়ে তার অনেক বড় ক্ষতি শেখ হাসিনা করে গেছেন। আপনি যখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে যান আপনাকে কি করতে হয় জানেন? আপনার স্টেটের বেসিক স্ট্রাকচারটা ভেঙে ফেলতে হয়। আপনার সেপারেশন অফ পাওয়ার আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আপনার ক্ষমতা অবৈধ রাখার জন্য আপনাকে কি করতে হবে আসলে জানেন? আপনি প্রত্যেকটা উইংকে আপনার কবজায় নিয়ে আসবেন, প্রত্যেকটা কনস্টিটিউশনাল কমিশন বা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো নিয়ে আসবেন, প্রত্যেকটা স্ট্যাটুটরি যে সব প্রতিষ্ঠান আছে সবগুলো হাতে নিয়ে আসবেন। এই করে ফেলতে হবে, ফলে আপনি সব কিছু তালগোল পাকিয়ে একটা করে ফেলবেন, করে আপনি ওটা টপ হবেন। সোজা বাংলা কথায় সম্রাট বা সম্রাজ্ঞী শাসিত যেসব সাম্রাজ্য আছে সেরকমই হয়। তারপরও দেয়ার আর সাম সম্রাট, যেমন আকবর তো মানুষের কথা শুনতেন, ওনার দেওয়ানি আম ছিল, উনি আমে বসে আম জনতা আসতো, মানে ট্রুলি উনি তাদের কথা শুনতেন। সো সম্রাটের চাইতেও বহু ইনফেরিয়ার একটা টাইরেন্ট ছিল। সো শেখ হাসিনার এই ধরনের নানা অপরাধ, ওনার গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো আন্তর্জাতিক অপরাধ আদালতে ট্রায়াল হতে পারে, ওটা ট্রায়াল হওয়া উচিত। এবং আমরা জানি যে এটা নিয়ে প্রসেস শুরু হয়েছে, ইট শুড স্টার্ট। জেনোসাইড নিয়ে মিড জুলাইতে জেনোসাইড হয়েছে কিনা আমার একটু কনফিউশন আছে। জেনোসাইড নিয়ে আমি যতদূর বুঝি, আমি রাদার মনে করি এটা নিয়ে আমরা সিরিয়াস আলোচনা করা যেতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর বিএনপির ওপরে যা করেছে, যদিও পলিটিক্যাল পার্টি জেনোসাইডের ডেফিনেশনে নাই, কিন্তু আমরা যদি এটাকে এন্টিটি হিসাবে ধরে নেই তাহলে বিএনপির ওপরে যা করেছে, বিএনপিকে একরকম ইরাডিকেট করার জন্য এটাকে রাদার জেনোসাইডের কাছাকাছি একটা জায়গায় যেতে পারে। আমি একটু জানিয়ে রাখি দর্শকদেরকে, আমরা গণহত্যা বলি জেনোসাইডের ক্ষেত্রে, একটা হত্যা ছাড়াও গণহত্যা বা জেনোসাইড হতে পারে। এটার জন্য কিন্তু একটা হত্যাও হয়নি, হত্যা হলেও তো হবেই, হতেই পারে, হত্যা ছাড়াও জেনোসাইড হতে পারে। তো সিস্টেম্যাটিকলি হত্যা সহ যা যা হয়েছে এগুলো আছে। সো আমি মনে করি তাকে খুব সিরিয়াসলি এই ট্রায়ালের আন্ডারে। এবং আরেকটা কথা আমি যোগ করে রাখতে চাই, সেটা শেখ হাসিনা হোক, সেটা সালমান এফ রহমান হোক, বা আর যে কোনো টপ লিডার্স হোক না কেন, আমাদের আবারও সেই কথা, আমাদের এই ফাইটটা হয়েছে একটা ইনসাফ, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আওয়ামী লীগের সবচেয়ে ভয়ঙ্করতম মানুষগুলোর জন্য না আমরা ন্যায় বিচার করতে চাই। যে দুদিন আগে রিমান্ডে নেওয়া হলো জনাব সালমান এফ রহমান এবং জনাব আইনমন্ত্রী আনিসুল হককে। ফেসবুকে অনেকে ফান করছিলেন, রিমান্ড নিয়ে আমাদের কতগুলো কথা প্রচলিত আছে তথ্য, তাদেরকে এখন এটা করা হোক, এই থেরাপি দেওয়া হোক, ইত্যাদি ইত্যাদি। আমি ব্যক্তিগতভাবে মনে করি রিমান্ড মানে যে আইনগতভাবে যে জিজ্ঞাসাবাদ,
আওয়ামী লীগের কোনো মানুষের ক্ষেত্রেও এটা এর বাইরে কিছু হবে আমরা এটা কোনোভাবেই নেব না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দীর্ঘ সময় আপনি যখন মানুষের টর্চার্ড হতে থাকেন, অপ্রেসড হতে থাকেন, তখন আপনার মধ্যে একটা পাল্টা ধরনের অত্যাচারী হয়ে ওঠার টেন্ডেন্সি আছে। এই সরকারের সময়ে আসলে এটা অ্যাট এনি কস্ট প্রটেক্ট করতে হবে। আমাদের মনে থাকার কথা, জিম্বাবুয়েতে, আমি দুটো দেশের উদাহরণ দেই, ইন্টারেস্টিং। জিম্বাবুয়েতে যখন শ্বেতাঙ্গদের আধিপত্যবাদ শেষ হলো, তখন কিন্তু ওখানে কালোদের আধিপত্যবাদ একরকম শুরু হয়ে গেল। কিন্তু এই ঘটনাটা ঘটেনি সাউথ আফ্রিকায়। একই রকম ঘটনা কিন্তু রিপিটেড হয়নি। আপনারা হয়তো অনেকেই জানেন যে জিম্বাবুয়েতে প্রথম এক ধাক্কায় সব সাদা প্লেয়ারকে বাদ দিয়ে দিতে হবে আইন টাইন করে ফেলেছিল, পরে ফিরিয়ে এনেছে। কিন্তু সাউথ আফ্রিকা হয় না, কারণ ওখানে একজন নেলসন ম্যান্ডেলা ছিলেন, যিনি ওই জায়গাতে যে কোনো একটা পয়েন্টে, আমি আবারও বলছি, এমন সব ক্রাইম তারা করেছে তাদের বিচার করতে হবে বহু মানুষের, কিন্তু বিচার করব আমরা, আমাদের জুডিশিয়াল প্রসেস, সেটা যিনি দরকার হয় স্পেশাল ট্রাইব্যুনাল হোক, কিন্তু বিচার করব ন্যায় বিচারের জন্য, তাদের জন্য ন্যায় বিচার আমরা এনশিওর করতে চাই, কিন্তু বিচার আমরা করব। না হলে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে 17-18 কোটি মানুষের জীবন নিয়ে শেখ হাসিনার একটা শব্দ ব্যবহার করি, ছিনিমিনি খেলার পরও যদি, উনি খুব বলেন ছিনিমিনি খেলতে চায়, উনি তো ছিনিমিনি আসলে উনি খেলে গেছেন, এরপরও যদি আমরা এটা বিচার না করি, এটা আমাদের বিরাট অপরাধ হবে। জি, ব্যস্ত স্বামী হাদার পাটোয়ারি, এই যে ছিনিমিনি খেলা হলো, বিচার না হলে বড় অপরাধ, গণহত্যার বিচার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিচার, পুরো প্রক্রিয়াটা আসলে কেমন সময় সাপেক্ষ, কেমন সময় লাগতে পারে, এবং ন্যায় বিচার নিশ্চিত করার প্রশ্ন আছে। অগ্রাধিকার বিষয়ে সরকার যদি চায় এটা করতে, সরকার করতেই পারে। আকবরের সময় থার্ড ওয়ার্ল্ড রিলিজিয়াস কনক্লেভ হয়েছিল তার আগ্রাতে, এবং এভরি ফ্রাইডে উনি ডিসকাশন করতেন, সকল ধর্মের লোক সেখানে কথা বলতো। জাহাঙ্গীরের বিখ্যাত আদেলে জাহাঙ্গীর, তার ন্যায় বিচার বিখ্যাত ছিল, যেখানে উনি কখনো ইন্টারফেয়ার করতেন, নেভার এভার। ওই সম্রাটটা সম্রাট হয়েও ডেমোক্রেটিক ছিল। আমাদের এখানে তথাকথিত গণতন্ত্র থেকেও কেউ ডেমোক্রেটিক হতে পারছে না। ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি মানে ফ্রাঙ্কলি স্পিকিং প্রতিষ্ঠান, আর কিছু না। আর কি? ডেমোক্রেসি মানে কখনোই মেজরিটিয়ান রুল না। ডেমোক্রেসি মানে হচ্ছে মাইনরিটি, বলতে আমি সংখ্যা মানে ধর্মীয় বলছি না, মাইনরিটির মর্যাদা এবং অধিকার রক্ষা। যে ডেমোক্রেসি মাইনরিটির মর্যাদা এবং অধিকার রক্ষা করতে পারে, সেটাই ডেমোক্রেসি। এখন এই যে আমাদের এই তরুণরা অসাধারণ একটা বিপ্লব করেছে, গুলি খেয়েছে, পুলিশের সামনে গিয়েছে, হেলিকপ্টার গুলি হয়েছে, কি না করেছে তারা। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় 10-20টা আন্দোলন যদি লেখা হয় গণমানুষের, তার মধ্যে কিন্তু এটা আসবে। তাদের কাছ থেকে বা তাদের যে সরকারটা প্রতিষ্ঠিত, তাদের কাছ থেকে কিন্তু আমরা ওই সংখ্যালঘুর মর্যাদার শিক্ষাটা আশা করি। হ্যাঁ, ভিকটিম সাইকোলজি আছে, কোনো আমি তাদেরকে দোষ দিতে পারবো না, কারণ তারা যে টর্চার হয়েছে 10-15 বছর 20 বছর। আজকে তো আমরা ইলিয়াস আলীর ফ্যামিলিকে কেউ সামনে আনছে না, এই ফ্যামিলিটার বাবা গুম হয়ে গেছে, একজন সাবেক সংসদ সদস্য, ক্যান ইউ ইমাজিন দ্যাট? কেউ কিন্তু সামনে আনছে না। সবাই কিন্তু, যেটা জাহিদ ভাই বললো, জুলাই বাংলাদেশের প্রথম বিপ্লব না, অনেক বড় বিপ্লব, কিন্তু এর পিছনে অনেক কিছু আছে, অনেক কিছু হয়েছে। 540 জন গুম হয়েছে, 15-16 বছরে সময়টা জুড়ে, এবং কি বছরের পর বছর জেলে ছিল মানুষ, বছরের পর বছর, আনবিলিভেবল। তাদেরকে আমরা একেবারে ভুলে গেলে হবে না, তাদেরও অধিকার আছে, তারাও সাফার করেছে, সফল হতে পারেনি বলে এটা বলা যাবে না। নাও প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগ ধ্বংস করে ফেলছে, কোনো সন্দেহ নেই, এবং আমি নিজেও সংসদে থাকা অবস্থায় দেখেছি বেশিরভাগ প্রতিষ্ঠানই আমলাতে রিটায়ার্ড লোকজনকে নিয়ে করেছে, সেখানে কোনো নিউট্রালিটির সুযোগই রাখা হয়নি। এখন প্রতিষ্ঠানে যে নিয়োগগুলো গত 7 দিন হয়েছে, এটা কি নিরপেক্ষ হয়েছে? এটা কি নিরপেক্ষতার জন্য করা হয়েছে? করা হয়নি। প্রতিষ্ঠানটাকে কেউ নিরপেক্ষ করতে চাচ্ছে না। অর্থাৎ যদিও এটা একটি ব্যতিক্রম সরকার, এই সরকারের ম্যান্ডেটও ব্যতিক্রম, কার্যক্রমও ব্যতিক্রম, রিফর্মও ব্যতিক্রম, তাদেরকে কিছু এক্সেপশন হিসেবে আমাদের দেখতে হবে। যদি রিফর্মগুলো করতে পারে, যদি রিফর্মগুলো করতে না পারে, এই সরকারটাও ট্রেডিশনাল একটা পলিটিক্যাল সরকার হয়ে যেতে পারে। অর্থনীতি কেন বলছি? ডক্টর ইউনূসের সামনে একটা ফরেন পলিসির চ্যালেঞ্জ আছে, ডক্টর ইউনূসের সামনে হেজিমোনিয়াল চ্যালেঞ্জ আছে। তার একদিকে আছে প্রোগ্রেসিভ বিপ্লব চাচ্ছে এক গ্রুপ, আরেকদিকে আছে জিহাদ করতে যাচ্ছে এরকম গ্রুপ মনে মনে। একদল বলছে এটা বিপ্লবী সরকার করে ফেলো, আরেক দল বলছে সংবিধানের মধ্যেই ধাপে ধাপে সব পরিবর্তন। এই হেজিমনির মধ্যে থেকে একটা সলিউশন আনাতে ইজি না। তার সাথে যদি যুক্ত হয় কোনো কারণে ইকোনমিক ক্রাইসিস, খাদ্য সংকট, কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, মানুষের অসন্তোষ তখন ডাইভার্সিফাইড হয়ে যাবে, এবং তখন এই গভর্নমেন্টটা ফেল করবে। সেজন্য আমি বারবার অর্থনীতিতে আসতেছি। এবং আমি যতটুকু ডক্টর ইউনূস সম্পর্কে জানি, উনি ছাড়া অন্য কেউ, অনেকে বলেন সেনাবাহিনী টেক ওভার বা সামথিং, তারা অর্থনীতি সামাল দেবে কীভাবে?
তারা অর্থনীতি সমাজ দিতে পারবে না অ্যাট দ্য মোমেন্ট। সো ডক্টর ইউনূসই একমাত্র সমাধান, যিনি এই ইকোনমির ডাক্তার। কিন্তু অতি বিপ্লব প্রতি বিপ্লব বিভিন্ন কিছুর কারণে আমার মনে হচ্ছে তিনি এখন এতে কনসেন্ট্রেট করতে পারছে না। তিনি সারা বিশ্ব থেকে 1 লাখ স্কলারশিপ নিয়ে আসতে পারবে, তার এক চিঠিতে বাংলাদেশে 1 লক্ষ স্কলারশিপ আসবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, বিভিন্ন দেশে স্কিল্ড মাইগ্রেশন ওয়ার্কার বাড়বে, আমাদের রেমিটেন্স বাড়বে। এবং রেমিটেন্স বাড়া ছাড়া কিন্তু কুইক সলিউশন আমি আর কিছু দেখি না। রেমিটেন্স বাড়ানো, বিদেশি স্কিল লোক পাঠানো, এটাই আমাদের সহজ কুইক সমাধান, বাকিগুলো অনেক পরের বিষয়। সেটার দিকেই ওনাকে ধাবিত হতে হবে। সেটার জন্য ওনাকে বর্তমান আমলাতন্ত্রে কিছু সংশোধন সাপেক্ষে বর্তমান আমলাতন্ত্রকেই বিশ্বাস করতে হবে, সেনাকেই বিশ্বাস করতে হবে। এগুলো বাদ দিয়ে উনি যদি ছাত্রদের উপর বেশি বিশ্বাস রেখে দেশ চালাতে চান, তাহলে এটা রক্ষী বাহিনী হয়ে যেতে পারে। কারণ বঙ্গবন্ধু এই ভুলটাই করেছিলেন, উনি সেনাবাহিনীকে বিশ্বাস করেননি। কারণ ওরা হোল লাইফ সেনাবাহিনী দ্বারা টর্চার, আইয়ুব খান তার আগে সবাইকে নিয়ে, এবং সেজন্য তিনি রক্ষী বাহিনী করলেন। দেখা গেল উনি যখন ক্রাইসিসে পড়লেন, রক্ষী বাহিনী একটা লোকে গুলি ছুটতে পারেনি। ফারুক বা রশিদ একটা ট্যাঙ্ক নিয়ে চলে গেছিলো, সে ট্যাঙ্কে কোনো গোলা ছিল না। এবং যখন শেষ করে দিচ্ছি, রক্ষী বাহিনীর সামনে যখন ট্যাঙ্ক নিয়ে ফারুক বা রশিদ ছিলেন, হঠাৎ করে আবিষ্কার করলেন ট্যাঙ্ক নাই, ট্যাঙ্কে গোলা নাই। তখন উনি এমন একটি অ্যাক্টিং করলেন যে ট্যাঙ্কে গোলা আছে, এবং তাতেই রক্ষী বাহিনী ভয় পেয়ে গেছে। সো আমি যেটা বলছি, শেষ করে দিচ্ছি, রাষ্ট্র পরিচালনা ইজ এ সিরিয়াস প্রফেশনাল জব, এবং বর্তমানে এটা আরও বেশি ফ্রাজাইল। এখানে অতি আবেগের কোনো স্থান নাই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, এই যে অতি আবেগের স্থান নেই, ছাত্রদের উপর বেশি বিশ্বাসের কথা বলছেন। আপনার কাছে যেহেতু আপনি শিক্ষকতায় আছেন, এই জন্য রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, এই যে একটি বড় কথা বলা হচ্ছিল এখন মাঠের যে বিষয়টাকে, সেখানে এখন আসলে শিক্ষার্থীদেরকে মানে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ কিনা? হ্যাঁ, স্কুল, বিশেষ করে স্কুল পর্যায়ে তাদের একটা ট্রমা তো আছেই। এত বড় একটা, যারা ঘরে ছিল আতঙ্কে ছিল, যারা রাস্তায় আছে তারা আসলে জানে না কবে তারা স্বাভাবিক হবে। আর বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে কি, সহাবস্থান তো ছিল না। 15-16 বছর অন্য রাজনীতির প্রভাবশালী প্রতিপক্ষ যারা, ছাত্র মানে আইডেন্টিটি পলিটিক্সের এত বাজে একটা অবস্থা হয়েছে, শুধু রাজনৈতিক পরিচয় হলে থাকা যেত না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, প্রভোস্ট খুব ঠান্ডা মাথায় সফলভাবে বিশ্ববিদ্যালয় চালাচ্ছে, কিন্তু আমার ক্লাসে 30% স্টুডেন্ট নেই। হাউ কুড দ্যাট বি ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্লাস? কোনো চিন্তা ভাবনা নাই, সব বুদ্ধিজীবী। অনেক স্টুডেন্ট আসে, প্রক্টরকে ফোন করতে হয়, প্রক্টর ভিসিকে ম্যানেজ করতে হয়। জানি না ভিসি হয়তো থানার ওসির কাছে পারমিশন নিতে হয়, জাহাঙ্গীরনগরে তো তাই দেখলাম, ওসি কথা শুনে না। তো এরকম করে যদি একটা শিক্ষার্থীর ক্লাস ছাড়া পরীক্ষা নেওয়ার অনুমতি নিতে হচ্ছে, এই হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গত 1.5 যুগে। এটা হচ্ছে আমার একেবারে সরাসরি অভিজ্ঞতা। আচ্ছা, এখন যদি আপনি নতুন করে আবার শুরু করেন, সেটার মাঝখানে একটা কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে সেনা সমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখেছি ড্রামা, 2 জনের বিরুদ্ধে -2 দেখেছি, পরে দেখেছি -1, যেই মামলাগুলো হয়েছে, একজন শাস্তি পাচ্ছে, আরেকজনের সব কিছু উঠে গেছে। এরকম যদি হয় তাহলে ভয়াবহ পরিণতি হবে। বারবার একরকম হয় না। ফলে আমি যেটা মনে করি, সেই অভিজ্ঞতাটা কাজে লাগাতে হবে, যতটা নিরপেক্ষ করা যায়। কাউকে আপনি ডেথ সেন্টেন্স দেওয়ার জন্য আপনি আমাদের যেই আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা আছে 73-এর, সেখানে দেখবেন যে ডিবেট হবে, এবং এখানে আপনি ডেথ সেন্টেন্স পর্যন্ত দিতে পারবেন আপনার যদি খুব ইচ্ছা থাকে। এখানে ব্যারিস্টার সাহেব আছে, আমাদের চেয়ে ভালো বুঝবেন, দিতে পারবেন। বাট ইন্টেনশন ম্যাটার্স। আইনটা যদি বাজে ইন্টেনশনে আইনও ব্যবহার করেন, দ্যাট ইজ নট দি রিয়েল স্পিরিট অফ ল। লয়ের আসল স্পিরিট হচ্ছে মোরালিটি। একসময় স্লেভারি ল ছিল, ওটা আউটলড হয়ে গেছে না, কারণ আমরা জানি আমরা একজন আরেকজনের গোলাম হতে পারি না, আমরা সমান। তাহলে একটা আইন যদি পরিবর্তন হতে পারে আমাদের এই বোধ পরিবর্তন হওয়ার কারণে, তাহলে শুধু আইনসম্মত কোনো একটা ফয়সালা মানবিক ফয়সালা নয়। আমি সেই জন্য বলি, আপনারা যে এই গত 15 বছর কারো কোনো খেয়াল নেই, যেসব শিক্ষার্থীরা রাস্তাঘাটে হাটে মাঠে ঘুরছে, রাজাকার আলবদর বলে যাদের বাইরে রাখলেন, তাদের জীবন সম্পর্কে কি আপনারা জানেন?
5 বছর হলে না হয় বুঝতাম তারা এটা কভার করবে, যারা 15 বছর হয়েছে তাদের গ্র্যাজুয়েশনই হয় নাই এবং তাদের বাচ্চারা এখন স্কুলে পড়ে, তারা এখনো অনার্স পাস করেনি। এই হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের জীবন শিক্ষার্থীদের। ফর গডস সেক মাথায় রাখবেন, এখন আপনারা যদি সঠিকভাবে এই বিচারটা না করেন, প্রতিশোধমূলক হন, তাহলে একটু সমস্যা আছে। আপনাকে অনেক ইনক্লুসিভ একটা পলিসি ডেভেলপ করতে হবে। সেটা হচ্ছে আপনাকে বিতর্কে যাওয়া যাবে না, পানিশমেন্টটা এক্সাম্পলারি হতে হবে, কারণ বাচ্চাদের রক্তে রঞ্জিত একটা গুড কজে তারা ফাইট করেছে, আপনি তাদের স্ট্রেট মেরে ফেলছেন, আপনি উপর থেকে গুলি করেছেন, বাসায় খেলনা নিয়ে খেলছে তাদের মেরে ফেলছেন, তারা তো এজিটেশনের পার্ট না, তাহলে এই দায়টা কে নেবে? আপনি যদি এটা অ্যাড্রেস না করে বলেন যে আমি চেতনার 15 তারিখের এটা করতে চাই, সেটা করা উচিত। বিরাজনীতিকরণ কোনোভাবেই করা উচিত না। যারা বলবে যে রাজনীতি চাই না, সেটাও তো রাজনীতি, নিরপেক্ষতাও একটা পক্ষ। এখানে দরকার হচ্ছে ন্যায্যতা, সততা, এবং এটাই হচ্ছে বাচ্চাদের কথা। সেই জন্য বলছি কি, এই দুইটা জিনিস আন্তর্জাতিক আদালতে বা যে কোনো ফরম্যাটে, এটা ব্যারিস্টাররা ভালো বুঝবেন, যারা লয়ার ভালো বুঝবেন, আপনারা তাদের মধ্যে আমাদের যে বিভাজনটা হয়েছে, মুক্তিযুদ্ধ যে ছিনিয়ে নিয়েছে, এই জিনিসগুলো ঠিক করে দেন। অন্য পক্ষের লোকজন বিশ্ববিদ্যালয়ে ঢুকবে না, উপাচার্য নিজেকে সফল ভাববে, এই বিষয়টা ভুলে যান। আপনি এখন বিশ্ববিদ্যালয় খুলে দিলেন, আমার আবার 15% স্টুডেন্ট যদি না আসতে পারে, ধরলাম এই সন্ত্রাসী ছাত্রলীগের, এবং অন্তত দেখেছি, তাদের চিহ্নিত করেন, আইনের আওতায় আনেন। কিন্তু এই সংগঠনের সমর্থক যারা লজ্জায় এই দল থেকে নিজেদেরকে বিচ্যুত করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কলঙ্ক গায়ে লাগাতে চায়নি, আমি অনেককেই চিনি, জানি, কিন্তু তারপরেও কেউ কেউ কিন্তু আবেগ আপ্লুত এই আদর্শের প্রতি, এবং এটা তার অধিকার। তো আপনি যদি এই বিষয়টা এনশিওর করতে না পারেন, আর এটা এনশিওর করার ক্ষেত্রে আপনাকে ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে, এবং এই দায় কিন্তু আমাদের বাচ্চাগুলো লেখাপড়া ছেড়ে যে রাস্তায় ট্রাফিকিং করছে, অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় রাখতে হবে যে এই কাজটা তাদের। আর পুলিশ বাহিনীর যে নিষ্ঠুরতা, সেটাই বা কি বলবো, আই এম লস্ট অ্যাকচুয়ালি। আমি আমার সন্তানের ক্লাসমেট, 1 মিনিট সময় দেন, আমার খুব মন খারাপ, এটা আজকে প্রথম আলোতে দেখেছি। পুলিশের সাজোয়া গাড়ি থেকে কাকে ফেলে দিয়েছে জানেন তো? সাভারের ঘটনাটা বলছেন। আসহাবুল ইয়ামিন, খুবই ভালো ছেলে, বুয়েটে চান্স পেয়েছে, রংপুর মেডিকেলে পেয়েছে, কিন্তু তার পছন্দের বিভাগ হচ্ছে কম্পিউটিং সায়েন্স, সেখানে ভর্তি হয়েছে। বাবা ব্যাংকার, বাচ্চাটা খুব মেধাবী, যেহেতু আমার সন্তানের ক্লাসমেট, এবং সে বলছে আউটস্ট্যান্ডিং মেধাবী, শুধু মেধাবী না, অন্যরকম মেধা। তো ওই বাচ্চাটাকে কি করেছে? মেরেছে, গুলি করেছে, সাজোয়াজানের উপর রেখেছে, ওটা থেকে নিচে ফেলেছে, দুজন রাস্তার এক পাশে, মানে এই রাস্তার বিভাজন যে ইয়াটা ছিল সেটার উপর দিয়ে এনেছে, আবার ফেলেছে, তার নিঃশ্বাস নিচ্ছে সে। আমি দেখেছি, আমি আর দেখিনি। আপনি এটা কোন ধরনের? এটা কি ব্রুটাল? এটা তো একটা কোল্ড ব্লাডেড কিলিং। এই বাচ্চাটা এখনো প্রাণ আছে, আপনি ওদের বন্ধুদের হাতে দিয়ে দেন, ওরা রিক্সায় নিয়ে একটা হাসপাতালে দেন। এ কেমন পুলিশ? এ কি? এই বিষয়টাকে আপনি মাথায় রাখবেন। মানে আপনার 200 উদাহরণের দরকার নাই। ইউ প্লিজ বি কাম ইন সেন্স প্লিজ। আপনি একটা উদাহরণ নেন যে এই হচ্ছে দৃশ্য, এখানে ছাত্র জনতা 450 এভাবে জীবন গেছে। আবু সাইদের চেয়ে এটা কোনো অংশে কম নয়। এরকম কত জায়গায় আছে। মধ্যবিত্তরা সবসময় কিন্তু একটু পিছিয়ে থাকে। তার একখানা সন্তান, কাপড়টা ইস্ত্রি করে দেয়, প্যান্টটা পরিয়ে দেয়, এখনো বিশ্ববিদ্যালয়ে যায়, সেগুলো আপনারা জানেন। সেই বাচ্চাটা মেরে ফেলছেন, 1 বা 2 সন্তানের পরিবার। এখন সেই মা বাবা রাস্তায় আসেনি, আপনি তাদের অন্তর্জ্বালা বুঝেন? আপনি তো লাশটা দাফন করেছেন, কষ্টটা কি করতে পেরেছেন? এগুলো মাথায় রেখে করেন, রাজনীতি করা যাবে, অপেক্ষা করে। জি, এম হুমায়ুন কবির, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফরেন পলিসির নানা চ্যালেঞ্জের কথা বলা হচ্ছিল, এর মধ্যে এটাও তো একটা বড় চ্যালেঞ্জ, যে এই বিচারটা যেন ন্যায্য বিচার, ন্যায় বিচার, এবং জাতিসংঘের তদন্ত দল আসবে, পুরো প্রক্রিয়াটি আসলে কি মধ্য দিয়ে, মানে এই যে ন্যায্যতাটা যেন নিশ্চিত হয়, স্বচ্ছতাটা যেন নিশ্চিত হয়, এবং একই সাথে দ্রুত। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে তদন্ত কাজ সম্পন্ন করা, এবং এই কাজটা করার, তদন্ত কাজের আমাদের সক্ষমতা বা আমাদের এই সক্ষমতার উপর মানুষের আস্থা, এই দুটো জায়গায়
ঘাটতি আছে বলেই কিন্তু এই বাইরের সাহায্য আমাদেরকে চাইতে হচ্ছে। এবং তদন্ত হওয়ার পরে তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এটা কি ধরনের জুডিশিয়াল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। তো কাজেই আমি মনে করব যে এই সরকার দ্রুতই সিদ্ধান্ত নিয়েছে। 7 দিন হলো, সরকার তো বেশি দিন হয়নি, 4-10 দিন হলো এখন তারা সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে যেটুকু আমরা জানলাম 2-3 দিনের মধ্যেই ওরা আসবে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষজ্ঞ দল আসবে। তারা এসে আমাদের যারা আছে তাদের সাথে মিলে কাজ করে এই তদন্তটা যত দ্রুত করা যাবে তত এটাকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া যাবে। এবং এটা কিন্তু শুধু আমাদের না, এটা বৈশ্বিকভাবেও কিন্তু এর দাবিটা আছে। কারণ এই যে আমরা অভিযোগগুলো পাচ্ছি বা যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোকে বাইরের পৃথিবীর কাছে গ্রহণযোগ্য সমাধানের দিকে যদি আপনি যেতে চান, তাইলেও কিন্তু আপনাকে এই একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত গ্রহণযোগ্য ব্যবস্থার আওতায় যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে আমরা আন্তর্জাতিকভাবে বলতে পারবো যে হ্যাঁ, আমরা বিশ্বাসযোগ্যভাবে একটা তদন্ত করেছি। এখন এই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা গেছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তার কারণ এটা শুধু অভ্যন্তরীণভাবেই আমাদের নিজেদের প্রয়োজন না, যে ধরনের মানবাধিকারের লঙ্ঘন নিয়ে বাইরের পৃথিবীতে আলোচনা হচ্ছে এবং সেটা কিন্তু গত নির্বাচনের সময় থেকেই কিন্তু হয়ে আসছে। তো কাজেই আমরা যদি আমাদের ভাবমূর্তিকে একটু স্বচ্ছ জায়গায় আনতে চাই, তাহলে এই কাজটা, তদন্ত কাজটা করা, বিচারিক প্রক্রিয়াকে আমি বলবো যে যেটা প্রক্রিয়া, যেটা ডক্টর জাহিদ যেটা বলছিলেন, যে এটা স্বচ্ছভাবে প্রক্রিয়ার মধ্যে আনতে হবে যাতে সেটা বাইরেও একটা গ্রহণযোগ্য হতে পারে। এবং সেটা হলে আমার ধারণা যে আমরা এই এখন যে একটা বাম্পের মধ্যে পড়ে আছি, মানে আমরা একটা রোড বাম্পের মধ্যে পড়েছি, এটা অতিক্রম করে আমরা একটা প্লেন জায়গায় যেতে পারবো বলে আমি মনে করছি। এবং যত তাড়াতাড়ি এগুলি করা যায় ততই কিন্তু আমাদের ভাবমূর্তি বাইরের পৃথিবীতে, এবং আমাদের যেটা ব্যারিস্টার সাহেব বলছিলেন, ব্যারিস্টার শামীম, অর্থনীতিকে আপনি চালু করতে হবে। অর্থনীতি চালু করতে গেলে আমার অর্থনীতি তো বৈশ্বিক প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। আপনার এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই বাইরের সাথে, আপনার রেমিটেন্স বাইরের সাথে। তো কাজেই আমার এই অর্থনীতিকে যদি চালু করতে হয়, ব্যাপকভাবে আমরা বাইরের পৃথিবীর সহায়তার দরকার। এবং বাইরের পৃথিবীর মানদণ্ড আপনাকে সহায়তার দরজাটা খুলবে যদি তারা দেখে আপনি মানবাধিকার মানছেন, এই মানবাধিকার লঙ্ঘন যারা করেছে তাদের বিচার করছেন, তখনই তারা বলবে হ্যাঁ, বাংলাদেশ এখন সঠিক পথে যাচ্ছে। এবং S&P স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার গতকাল দুটো বেঞ্চমার্ক আপনার জন্য দিয়ে দিয়েছে। একটা হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থায় যে অরাজকতা হচ্ছে ঠিক করতে হবে, এবং অন্যান্য অ্যাকাউন্টেবিলিটি প্রসেস যেগুলো আছে সেগুলো যদি আপনি ঠিক করেন, প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টেবিলিটি, তাইলেই তারা মনে করছে বাংলাদেশ এই সংকট থেকে উত্তরণ করতে পারবে এবং আমরা অর্থনৈতিক সহযোগিতা। মানবাধিকারের জায়গায় আমরা জানি এর আগের সরকারের সময় র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের নির্বাচন, গণতন্ত্র নিয়ে বেশ কিছু মৌলিক প্রশ্ন ছিল। সেই জায়গাগুলিতে আসলে চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা? না, আপনি যত এখন ধরেন, আপনি যেহেতু এখন এই বিষয়গুলো আলোচনা হচ্ছে এবং এখানে শুধুমাত্র এই জুলাইয়ের ঘটনা না, তার আগেও আপনি যেতে চান, আপনার টার্মস অফ রেফারেন্স আপনি কীভাবে ঠিক করবেন, তাদেরকে কী ইনভেস্টিগেট করতে দেবেন, সে তো বাংলাদেশ সরকারকে ডিসাইড করতে হবে। আমার ধারণা এক্ষেত্রে এখানে সরকার হয়তো লিবারেলি হবে, এখানে কনজারভেটিভ হওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না। দেখুন, যে যখনই অন্যায়টা হয়েছে, সে অন্যায় যদি তারা ইনভেস্টিগেশন বা তদন্ত করার কাজে যেতে চায়, আমি মনে করি সহায়তা দেওয়া দরকার। কারণ আপনি যদি রোগটাই নির্ধারণ করতে না পারেন, তাইলে আপনি ওষুধ কোথায় দেবেন? কাজেই আমরা যদি এই সংকট থেকে উত্তরণের দিকে যেতে চাই, একটা আধুনিক, যেটা বলছিলেন আমাদের প্রফেসর সাহেব, যে একটা আধুনিক এবং সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ ব্যবস্থার দিকে যদি যেতে চাই, তাহলে আপনার রোগগুলো সারিয়ে তারপর তো যেতে হবে। কাজে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করা এবং তাদের যে আমরা সহযোগিতার মনোভাবটা দেখতে পাচ্ছি, এটাকে আমি ইতিবাচকভাবে দেখছি। এখন আমাদের অভ্যন্তরীণভাবে আমরা কতটা সহযোগিতা তাদেরকে দিতে পারবো সেটাও কিন্তু মনে রাখবার বিষয়। কারণ এখনও ব্যারিস্টার শামীম একটু আগে বলছিলেন, আমাদের প্রশাসনিক কাঠামো, পুলিশ কাঠামো যারা তদন্তে যুক্ত থাকবে তারা কিন্তু আমাদেরই লোক, কাজে তাদেরও সহযোগিতা কিন্তু এখানে প্রয়োজন। কারণ বাইরের লোকরা তো এসে কাজ করতে পারবে না যদি আমরা সহযোগিতা না দিই। এবং এখানে যারা সহযোগিতা করবে তাদের অনেকের নিজেদেরও সমস্যা থাকতে পারে। তো সরকারের পলিটিক্যাল ডিরেকশনটা এখানে খুব জরুরি বলে আমার কাছে মনে হয়। জি, ডাক্তার জাহিদুর রহমান, এই যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, সামনে একটা বিশাল লক্ষ্য, ওই যে একটি কথা বলে তো যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবেন কোথায়, সেই জায়গাটায় যদি বলি কোন কোন জায়গাগুলোতে আগে আসলে হাত দেওয়া দরকার?
খুবই কঠিন প্রশ্ন আসলে। ওই যে বললেন সর্বাঙ্গে ব্যথা, যেটা হয় 15 বছর ধরে যখন আপনি একটা সিস্টেমকে পুরোপুরি ভেঙে ফেলেন, মানে ভেঙে ফেলার রকমটা দেখুন। একটা বিচার বিভাগ, মানে আমাদের সংবিধান মতে হায়ার জুডিশিয়ারি একেবারে স্বাধীন। আমরা কেউ কি বিশ্বাস করি আমাদের হায়ার জুডিশিয়ারি বলেও কিছু আছে? কেউ বিশ্বাস করি? একটা ছোট উদাহরণ দিই। একজন তথাকথিত বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন, তথাকথিত বলছি জেনে শুনে, আমাদের এর মধ্যে কোনো এরকম ছিলেন, যিনি ছাত্রলীগ থেকে ফুলের তোড়া নেন, তিনি। দেশ অস্থির, দেশ অশান্ত, রিট হয়েছে, রায়, প্রথম হাইকোর্টের রায় হলো, অ্যাপিল হলো, উনি রায় স্টে করে 1 মাস পর তারিখ দিলেন। উনি তারিখটা আগে দিতে পারতেন, উনি নিজেই পারতেন, ওনার সেই সক্ষমতা ছিল। উনি বাংলাদেশের প্রধান বিচারপতি, উনি সেটা পারেন, উনি সরকারের দিকে তাকানোর দরকার নেই। এরপর বললেন খুব কটাক্ষ করে যে আপনি রাজপথে কি হবে নাকি? আচ্ছা, সে আপনি ডেট আগালেন না, সে আপনি এরপর প্রথম বললেন কারফিউর পরে করবেন, পরে কারফিউ যেহেতু এক্সটেন্ড করতে হলো, নজিরবিহীনভাবে কারফিউর মধ্যে হয়তো কোর্ট বসলেন। তার মানে আপনি কারো ফোনের জন্য বসেছিলেন, ডেটটা কবে দিতে হবে, আপনি কারো ফোনের জন্য বসেছিলেন, এবং প্রধানমন্ত্রী নিজেও ফোন করেন বলে আমি আসলে ঠিক মনেও করি না, কোনো একজন অফিসার ফোন করে হয়তো বলেন। তো উনি এটা আগেও যে আনতে হবে সেটাও তারা সেইভাবে করেন। তো একটা বিচার বিভাগ নাই, পুলিশের কথা বলাই বাহুল্য, পুলিশ সরাসরি অংশ। এদেশে একটা তথাকথিত নির্বাচন কমিশন আছে যারা রাতের বেলা ব্যালটে সিলটিল মেরে শেষ করে ফেলছে। মানে আপনি দেশটাকে কোথায় নিয়ে গেছেন বুঝতে পারছেন। এই যে অর্থনীতির যে সংকট, এটাও আসলে মূলত এই ক্রাইসিসগুলোর এক্সটেনশন। সুতরাং এখন না করা, মানে প্রথম কথা হচ্ছে আমরা যদি আগের পুরো স্ট্রাকচারে খুব সুন্দর মতো চলতাম, তারপরেও তো কথা আছে। আমরা কি বলছি না যে আমাদের ল জুডিশিয়ারি এখনো সরকারের অধীনে আছে সাংবিধানিকভাবে, আমাদের আরো সব প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, ওখানে সরকারের সচিব বসে থাকবে কেন? দুদক, সরকারের সচিব বসে থাকবে কেন? সরকারি অফিসারে ভরা, আপনি সরকারি কর্মকর্তাদের মূলত দুর্নীতির হিসাব করবেন, ওখানে বসে আছে সরকারের লোক। ঠিক মতো কাজ করলেও এসব আলাপ আছে, সেসব বাদই দেন। এই মুহূর্তে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা মনে হয় আমাদের স্টেটের স্ট্রাকচার বলে আমি আসলে কিছু দেখি না। জাস্ট ওই যে আমরা শুনলাম না, আগুন লেগেছে, প্রধানমন্ত্রী মনিটর করছেন, ওইটা করছে প্রধানমন্ত্রী একটা দেশে আছে, আম দ্য স্টেট, শি বিকেম দ্য স্টেট। এটা করতে গিয়ে স্টেটের যে আসলে গণতন্ত্র মানে যেটা বলছে ইনস্টিটিউট, তার মতো কাজ করবে। মোদি চেয়েছিল কেজরিওয়াল ক্যাম্পেইন করবে না, ওরা ঢোকাও জেলের ভেতরে, চিফ জাস্টিস বললেন নো, জামিন ও করলো। মোদি চেয়েছিল রাহুল গান্ধী সদস্য পদ চলে যাবে, গুজরাট হাইকোর্টও চাইলো শেষ পর্যন্ত, কিন্তু সুপ্রিম কোর্ট চন্দ্রচূড় বললো না, বাতিল হলো, ও পদ ফিরে পেল। দিস ইজ ডেমোক্রেসি। আপনাকে আমি ওই রকম টাইরেন্ট হয়ে উঠতে দেব না। মোদি তো শেখ হাসিনা চেয়ে কম না, আরো বেশিও হয়তো টাইরেন্ট হয়ে উঠতে চান, কিন্তু ওই যে যেহেতু স্টিল দেয়ার আর সাম ইনস্টিটিউটস, ওগুলো কাজ করছে। তো আমাদের সব ভেঙে পড়ে গেছে আসলে। আমাদের পুলিশ বাহিনী রিফর্মসের দরকার। এই যে পুলিশ পালাতে হলো বলে, এই যে বললাম এরশাদ সরকার, এরশাদ সাহেব তো আমরা স্বৈরাচার হিসেবেই জানতাম, ওনারাও মানুষের উপরে কিছু অত্যাচার নিপীড়ন তো করেছে, পুলিশ তো পালায় নেই। তার মানে আপনি এবার কি পরিমাণ নিপীড়ন করেছেন। এবং আমি আবারও বলছি, আমি কোনো কিছুকে লেজিটিমাইজ করছি না। আপনি জানেন থানা অ্যাটাক করতে গেলে আপনি পাল্টা গুলিতে মারা যাবেন, মারা গেছে না বহু মানুষ, তারপরে কি মানুষ ওখান থেকে ফিরে গিয়েছিল? আমাদের 5 তারিখের পর কিন্তু বহু সাধারণ মানুষ পুলিশের গুলিতে মারা গেছে, বহু পুলিশের পর মারা গেছে যখন, তারপর শেষ পর্যন্ত তাকে বাগে পেয়েছে। আপনি জেনে শুনে, মৃত্যু নিশ্চিত জেনে খালি হাতে থানা অ্যাটাক করতে গেছেন। এই যে পরিস্থিতিগুলো হয়েছে, সো আমাদের পুলিশকে ঠিক করা, আমাদের বিচার বিভাগকে ঠিক করা, আমাদের মানে কাকে কাকে ঢুকিয়েছেন আপনারা, আমরা তো বুঝি। এই সব কিছু সিরিয়াস কাজ। আমাদের প্রশাসন, আমরা প্রশাসন নিয়ে একটু কম আলাপ করছি সম্ভবত, কারণ হলো পুলিশের সাথে তো আমাদের কনফ্রন্টেশনটা হয়েছে। পুলিশের চাকরিটা, ওদের কপাল খারাপ যে ওদের চাকরিটাই এটা যে আমাকে আসলে আমাকে কনফ্রন্ট করতে হয়, গুলি করতে হয়, পেটাতে হয়, ওর চাকরিটাই এরকম। কিন্তু যে পুরো প্রশাসন যন্ত্র আছে, এই যে 18 সালের রাতের ভোট, রিটার্নিং অফিসাররা আছে না, যারা ওই সময় ডিসি ছিল, কারা ডিসি ছিল, তারা কি এটাকে পুরোটা ফ্যাসিলিটেট করেন নাই? এরপর যাবতীয় যা যা হয়েছে। সুতরাং এই সব কিছুর মধ্যে আসলে দারুণ শুদ্ধি চালাতে হবে। যেমন একটা উদাহরণ দিই, যে এরপরও আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখি স্বরাষ্ট্র সচিব, যিনি একসময় এই গত নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন, যিনি এই কয়েকদিন আগে পুলিশকে দিয়ে এসব করিয়েছেন, ওনারা থেকে যাচ্ছেন। জি, তাকে বাধ্যতামূলক অবসরে গতকাল পাঠানো হয়েছে। সেই জন্য বলছি আসলে অবসর তো শাস্তি নয়, প্রত্যেকে এটা খুব স্বস্তি, এটা খুব জরুরি প্রশ্ন। এটা তো ক্রিমিনাল অফেন্স যত আছে, যত ক্রিমিনাল অফেন্স আছে, প্রত্যেক যার সাথে ক্রিমিনাল দুর্নীতি, মানে লিস্ট দুর্নীতি তো পাবেনি, মানে
বাংলাদেশে তো যে বললাম না, প্রধানমন্ত্রী পিয়ন যদি 400 কোটি টাকা এক বেনজির গোপালগঞ্জ কিনে ফেলেছে, এরকম যত দুর্নীতি এবং তাদের অন্যান্য ফৌজদারি অপরাধ যা যা আছে এগুলোরও বিচারের আওতায় আনতে হবে। সো সংস্কারের কাজ অনেক। আরেকটা জিনিস বলে একটু শেষ করি, এটাও ডিপেন্ড করবে আসলে তারা সময় কতটা পাচ্ছেন। আমাদের মনে হয় এখন আস্তে আস্তে এই আলাপটাও আসতে হবে যে তারা কি পরিমাণ সময় আছে এবং কি পরিমাণ সংস্কার করবে, এবং সেটা সব স্টেক হোল্ডারের সাথে, বড় বড় রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সবাইকে মিলে একটা কনসেনসাসে এসে কাজটা করতে হবে। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাত্র, আমি এই প্রসঙ্গে যেতাম যে সংস্কার তো দরকার, কোথায় কোথায় দরকার, কিন্তু ঠিক সময়টা আবার কতটুকু, কারণ গণতান্ত্রিক ধারায় ফেরাটাও তো একটা বড় প্রশ্ন। প্রফেসর ইউনূস ইজ স্মার্ট ম্যান, অনেক বুদ্ধিমান মানুষ, নিশ্চয়ই তার মাথায় একটা ফুটপ্রিন্ট আছে। সেই ফুটপ্রিন্টটা দ্বিতীয় কেউ জানে বলে আমার মনে হয় না। কতদিন, এটাই হলো প্রশ্ন, তো কতদিন লাগবে, কীরকম অর্থনৈতিক উন্নয়ন হবে আর কীরকম পজিটিভ সংস্কার হবে তার উপর ওটা ডিপেন্ড করবে। সংবিধান অনুযায়ী 30 দিনের বেশি কোনো সুযোগ নাই, আনলেস দেয়ার ইজ 90 দিনের বেশি, 90 দিন, আনলেস দেয়ার ইজ অ্যাক্ট অফ গড অর ইন্টারনাল ডিস্টারবেন্স, সেক্ষেত্রে আরও 3 মাস আসবে। এরপরে আপনি যেটা করতে পারেন, এর মধ্যে আপনি অ্যাডভাইজারি অপিনিয়ন নিতে পারেন সুপ্রিম কোর্টের যে এটা বাড়ানো যায় কিনা। আর একটা যদি মনে করেন, আমি যেটা ফিল করছি যে এই মুক্তিকামী জনতার সাথে সংবিধানের অনেকগুলো ধারাই যায় না। যেমন আমাদের সংবিধানে বলা নেই প্রধানমন্ত্রীর মৃত্যু হলে কি হবে, রাষ্ট্রপতির মৃত্যু হলে কি হবে, বলা নেই। তেনারা কেউ ভাবছেন কখনো মারা যাবেন না, এই গ্যাপগুলো রয়ে গেছে। সংবিধানের অনেক অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। সেক্ষেত্রে হতে পারে যে একটা হ্যানা ভোট করে এই সংবিধানকে অফ করে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে নতুন একটা সংবিধান করার চিন্তা করা যেতে পারে। অনেকে বিপ্লবী সরকার অনেক কিছু বলছেন, এত হাইপোথেটিক্যাল জিনিসের দরকার নেই, অনেক সহজ সমাধান আছে। সে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার কে হবে, এটা একটা ইস্যু থাকবে। ওই হ্যানা ভোটে একটা সমাধান থাকবে যে চিফ অ্যাডভাইজার যিনি আছেন তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার নির্ধারণ করবেন, এটা হতে পারে। এটা একটা ম্যান্ডেট মানে সংক্রান্ত একটা বিষয়, এর মাধ্যমে কিন্তু সরকার একটা ম্যান্ডেটও পাবে। সরকার কিন্তু ম্যান্ডেটটা এখনো বলছেন জিহাদি ম্যান্ডেট, বিপ্লবী ম্যান্ডেট, একটা ভোটের ম্যান্ডেট দরকার। নাও জুডিশিয়ারি সবার কাছে সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে, আমি দেখলাম, খুবই ভালো একটা উদ্যোগ। কিন্তু জুডিশিয়ারি, আমি যেহেতু ল কমিটিতে ছিলাম, জুডিশিয়ারি খুবই ডিপ্রাইভড একটা গোষ্ঠী, বিশেষ করে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি। স্টোনও নাই, ময়লা, কন্টিনজেন্সি নাই, 3000 টাকা মনে হয় কাগজের জন্য পায় একজন জজ, অথচ তার সাক্ষী লিখতে হয় 10,000 পাতা, 5,000 পাতা। তাদের দুর্নীতি হয় না এটা আমি বলবো না, কিন্তু কম্পারেটিভলি অন্যদের তুলনায় দুর্নীতি করার সুযোগটা কম্পারেটিভলি কম, লার্জ স্কেলের সুযোগটা কম। অন্য অনেককে হিসাব চেয়ে তারপর জুডিশিয়ারি হিসাব চেয়ে এটা যৌক্তিকত বলে আমি মনে করি। আরেকটা হচ্ছে সংখ্যা, 10,000 জাজ প্রয়োজন আমাদের, 1600 জাজ আছে আমাদের। 1000 বার কথা বলেছি এটা নিয়ে, 1000 বার জাজের সংখ্যা বাড়ান, জাজের সংখ্যা বাড়ান, জাজের সংখ্যা বাড়ান, সরকার এটা বাড়ায়নি। তো খুব সীমিত সংখ্যক লোক দিয়ে যারা কাজ করছে তারা তো একটা নিবন্ধন ব্যবস্থার মধ্যেই ছিল। দ্বিতীয় যেটি হচ্ছে, বর্তমান সময়ের কোনো খারাপ কাজের জাস্টিফিকেশন তো অতীত খারাপ কাজ হতে পারে না। একটা বিপ্লবের পরে যখন একটা সরকার আসবে, তাকে ওই হন্টেড মেমোরি, তাকে ওই ভিকটিম সাইকোলজি থেকে বের হয়েই দেশ গড়তে হবে, তা নাহলে কেউ দেশ গড়তে পারবে না। এবং সহাবস্থান লাগবে, যেটা স্যার খুব নাইসলি বললেন। আওয়ামী লীগ সরকার খুবই নিষ্ঠুরভাবে অনেক শিক্ষককে জেলিফিশ বানিয়ে ফেলেছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ে। আমার বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, আমরা জানি। তার সময় শিক্ষকরা জেলিফিশ ছিল না, তার সময় শিক্ষকরা অ্যান্টি এস্টাবলিশমেন্ট থাকতো এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছাত্রদের প্রোটেকশন দিত সামনে দাঁড়িয়ে থেকে, যেটা এই 15 বছরে পারেনি। শিক্ষকের সামনে জামাত শিবির ছাত্রদলের ছেলেদের টর্চার করা হয়েছে, তারা বাঁচাতে পারেনি। আমি এখন বলবো সময় এসেছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে যাদের বিরুদ্ধে, সেই ছাত্রলীগ বাদ দিলে বাকিরা যেন সহাবস্থান করতে পারে। শিক্ষকরাই দায়িত্ব নিক, সরকার বিশ্ববিদ্যালয়কে ট্রু অর্থে অটোনমি করে দিক, শিক্ষকদের এম্পাওয়ার্ড করে দিক, শিক্ষকদের সম্মানের জায়গায় ফিরে আসুক, এটাই কি দরকার। আরেকটি বড় ডিলেমা হচ্ছে ফরেন পলিসির ক্ষেত্রে, একটা হচ্ছে যে একটা অ্যান্টি ইন্ডিয়ান ওয়েভ তো বাংলাদেশে চলছে, কোনো সন্দেহ নাই, এবং অ্যান্টি আওয়ামী অ্যান্টি ইন্ডিয়ান মিক্সড হয়ে গেছে বাংলাদেশে, অনেকবার হয়েছে এটা। বাস্তবতা হচ্ছে ইউ ক্যান চেঞ্জ ইউর মেনি থিং বাট ইউ ক্যান চেঞ্জ ইউর নাইবার। প্রায় 20 লক্ষ লোক আমাদের এখান থেকে চিকিৎসার জন্য ইন্ডিয়ায় যায় প্রতি বছর, তার মধ্যে 1 লক্ষ চিকিৎসা বাংলাদেশে খুব একটা সম্ভব না, এরকম অ্যাডভান্স চিকিৎসা, এবং ওদের সিঙ্গাপুর ব্যাংককে যাওয়ার মতো অর্থও নাই। তো একটা মর্যাদাপূর্ণ আলোচনা ভারতের সাথে করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি পররাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য সঠিক, যে শেখ হাসিনার এই ঘন ঘন মন্তব্যটা রিলেশনটাকে ডিস্টার্ব করছে, কারণ মানুষ তার উপর ক্ষিপ্ত এই মুহূর্তে। কিন্তু একটা ডায়লগ কিন্তু করতে হবে দেশের স্বার্থে। আর কিছু অ্যাসেনশিয়াল কমোডিটি আমরা ওই দেশ থেকে আনি,
যেটা অন্য দেশ থেকে আনতে গেলে একটু বেশি খরচ হবে। আমাদের কেন আমরা বেশি খরচ করবো? এটা স্বার্থের সম্পর্ক, এখানে কোনো নতজনের কিছু নাই। কুইট পুরো ভারতের স্বার্থের দরকার আমাদের স্বার্থের দরকার ভারতের। আর যেসব ছাত্ররা আহত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে জানছি, খুব সম্ভবত রাষ্ট্রীয় পর্যায়ে তাদেরকে কোনো পৃষ্ঠপোষকতা করা হচ্ছে না বা গুছালোভাবে করা হচ্ছে না। আমি নিজেও দেখেছি একজনের পা অপারেশন করা হলো, তাকে কেউ খোঁজখবর করেনি। একজনের চোখ অপারেশন হচ্ছে, তাকে কেউ খোঁজখবর করেনি। ব্যক্তিগত পর্যায়ে করছে। আজকে একটি তালিকা করার নির্দেশনা মানে চিকিৎসা তো ইমিডিয়েট কথা আমরা পেয়েছি। প্রাইভেট হসপিটাল বিল দিতে হচ্ছে। এইটা খুব অগ্রাধিকার ভিত্তিতে সরকারের করা উচিত, এখনই করা উচিত। জি ধন্যবাদ। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আবারও আপনার কাছে এই প্রশ্নের যে শিক্ষকদের একটি অবস্থান নেওয়ার কথা বলছিলেন, এই বাস্তবতায় শিক্ষকদের অবস্থানের বিষয়টা হচ্ছে কি, ওই সব কিছু এক সূত্রেই গাথা, মাথায় পছন্দ ধরলে বাকি কিছু থাকে না। তো বিশ্ববিদ্যালয়গুলোতে আমি দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা উদাহরণ, সব বিশ্ববিদ্যালয়ে কী অবস্থা। গত সিন্ডিকেট, সর্বশেষ সিন্ডিকেট মিটিং যেই নির্বাচন হয়েছে, আমাদের তো নানা রঙে আমরা রঞ্জিত, এবং সেটা আমাদেরকে বিশেষ করে অ্যাক্টের ইউনিভার্সিটিগুলোতে এটা আছে। তো আমরা যদি ওটা নিয়ে তর্ক করে ভিন্ন আলাপ, ওটা বাদ দিয়ে যদি চিন্তা করি, দেখুন সাদা দল থেকে অর্থাৎ বিএনপি এবং সমমনা দল থেকে একজন প্রভাষক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে সিন্ডিকেট প্রার্থী দাঁড় করাতে পারেনি শেষ ইলেকশনে। নিয়োগ হয়েছে শুধু প্রভাষক 450। তাহলে এত মেধাবী শুধু একটা বিশেষ রাজনৈতিক আদর্শে বিশ্বাসী শিক্ষার্থী, এটা ভাববার কোনো কারণ নেই বাকিদের বাদ দিয়ে। তাহলে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই নীতিমালা ফলো করে, তার নিজের সন্তানও তো ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারে। তাহলে আপাতত ভোট যুদ্ধে পার হবার জন্য এবং আনুগত্য প্রমাণ করে একবার ভিসি হওয়া, দ্বিতীয় মেয়াদে থাকার জন্য তার নিজের সন্তানকেও যে শিক্ষক হওয়ার যোগ্য না তার ক্লাসে পাঠিয়ে দিচ্ছে, এবং এই সন্তানদের কাছে এরকম উপাচার্যগুলো সারা জীবন প্রশ্নবিদ্ধ থাকবে। যার কারণে এর আগে কখনোই উপাচার্যরা পালিয়ে যায়নি পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানের মতো। কি চমৎকার সম্পর্ক! প্রাক্তন প্রধানমন্ত্রী যেমন পালিয়ে গেছেন, উপাচার্যগুলোও পালিয়ে গেছেন। শিক্ষার্থীরা বলছেন আপনারা চলে যান। কেন? আমরা আন্দোলন করিনি? কত ইস্যু নিয়ে করেছি। উপাচার্যরা অভিভাবকের মতো আমাদের বুঝিয়েছেন এবং একটা ফয়সালা হয়েছে, পালিয়ে তো যেতে হয়নি। তাহলে এখন যে কাজটা করতে হবে নতুন, এই জিনিসটা করা যাবে না। যেমন এখন বলা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে, এটা বোধহয় গুরুত্বপূর্ণ, আমি জানি না আপনাদের কাছে সেরকম হবে কিনা, বলা হচ্ছে নিরপেক্ষ একটা লোককে দিতে হবে। একজন শিক্ষার্থীরা এটা বলেনি, নিরপেক্ষ লোক চোরও তো হতে পারে। কত নিরপেক্ষ ডাকাত আছে, কোনো দলই করে না। আবার কত নিরপেক্ষ আমলা আছে যে আপনার কানাডায় অথবা ওই বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে বাড়ি আছে। ফলে নিরপেক্ষ নয়, সৎ, মেধাবী, ন্যায্যতা নিশ্চিত করতে পারে এরকম মানুষ চায় তারা, এবং তাদের মধ্যে যারা এরকম আছে আপনি অবাক হয়ে যাবেন। সম্ভবত 28তম বিসিএস থেকে 42তম পর্যন্ত 259 জন বিসিএসে একেবারে উত্তীর্ণ হয়েছে, শুধুমাত্র ভেরিফিকেশনের নামে। তারা জব পায়নি। আমি পত্রিকায় দেখেছি তারা নিয়োগ পেয়েছে। কোথায় যাব, কয়টা কথা বলবো, ধ্বংসের শেষ সীমানা এসছে। সেই জন্য বলি যে কয়েকটা জায়গায় একটু ঠিক করেন না। শিক্ষকরা, ছাত্ররা যেমন নিজ উদ্যোগে এরকম একটি মানে দুঃশাসনের মধ্যে, গুড গভর্নেন্সের কমপ্লিট অ্যাবসেন্স সেখানে শিক্ষার্থীরা এই মানে জেন জ্যাট তারা নিজেরা কিন্তু রাস্তায় নেমে এসেছে। মাস্টারদের আমি একটু বলতে চাই, আপনাদের নিজের সন্তানের জন্য তারা যেন উপযুক্ত শিক্ষক পায়। আপনাদের উপাচার্য পদে চেয়ে আপনার সন্তানের একজন যোগ্য শিক্ষক অতি বেশি জরুরি আমাদের দেশের জন্য। আমরা যদি ওই দিকে তাকাই তাহলে দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের সমস্যা অর্ধেক শেষ হয়ে যাবে। এবং এর মধ্যেই জড়িত আছে দলমত নির্বিশেষে। আমি শিক্ষক, আমি কি খুঁজবো যে কে কোন দল করে এভাবে পড়াই? তাহলে রাষ্ট্রের একজন অভিভাবক কিভাবে শিক্ষক একজন উপাচার্য নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোন দল করবে এটা দেখবে। ফলে যেই জিনিসটা আমাদের বাচ্চারা চাচ্ছে, আর একটু যদি 1 মিনিট সময় দেন বলি, বিদ্যমান কাঠামোতে যে সংকটটা হচ্ছে, আপনি যে কোনো দলই কিন্তু স্বৈরাচারী কর্তৃত্ববাদী হয়ে যাবে। আপনি 10 বার প্রধানমন্ত্রী যদি হতে পারেন, আপনি তো সম্রাট আকবরের চেয়েও বড় আকবর হয়ে যাবেন। তাহলে যেই জায়গাগুলোতে সংস্কার করতে হবে, আপনার রাষ্ট্র কাঠামো সংস্কার দরকার। আর শামীম ভাই যেটা পরিষ্কার বললো, ব্যারিস্টার সাহেব, যে সংবিধানে, আমি এটা জানতাম না, লিখে রাখছি
পরে বিভিন্ন জায়গায় বলবো, এবং কৃতজ্ঞতা। প্রাইম মিনিস্টার আর রাষ্ট্রপতি মরে গেলে কি হবে এটা নেই। তাহলে আপনার যে এই আপনার সংবিধান, সেই সংবিধানে আমরা তো দেখেছি 70 ধারা কি জিনিস। আমরা জনপ্রতিনিধি পাঠাই আর তারা আনুগত্য করে হচ্ছে এরকম একজন স্বৈরাচারের। তো এই সংসদ দিয়ে হবেটা কি? বাচ্চাদের এই কথাগুলো বোঝার চেষ্টা করেন। এবং আমার খুব ভালো লেগেছে অন্যতম সংগঠক আক্তারের একটা জিনিস, সে তার বক্তব্যে পরিষ্কার করেছে যে গণপরিষদ গঠন করে সংবিধান রচনা করা। এখন সবাইকে যদি আপনি ইনক্লুড করতে না পারেন সেখানে একটা প্রশ্ন থাকবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই পর্যায়ে গণহত্যার দায় কিন্তু আছে। ফলে এই পরিষদে রাখার যে বিষয়টা, এটা এই বিচার আচার সব হয়ে গেলে যে আলোচনাটা আমরা করছি, তারা হয়তো এখানে কোয়ালিফাই করবে। আবার আপনি এই সরকারের, আমি যেটা একই সঙ্গে গুরুত্বপূর্ণ মনে করি, ধরুন একজন কৃষক যে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বস্তা ভরে টাকা ঢুকতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, এবং এটা কে বলেছে জানেন? সেটা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতদিন কিন্তু কিছুই করেনি, ওনারা একেবারে এখন শুদ্ধ পরিশুদ্ধ সব পাঠিয়ে দিয়েছে দুদুকে, এবং তার প্রমাণ পেয়েছে। বস্তা ভরে স্বরাষ্ট্র মন্ত্রীর বাসায় টাকা, কার কাছে আমরা রাষ্ট্রটা নিরাপদ রাখবো? এইরকম একটি অবস্থায় আপনাকে অবশ্যই সংস্কার করতে হবে, এমন একটি প্রক্রিয়ায় যেতে হবে যেখানে মূল্যবোধের অবক্ষয়, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। কোন জায়গায় যাব, কোনটা রেখে কোনটা বলবো? সেই জন্য বলছি বাচ্চাদের যে পরামর্শ, যে আমরা একটা শুদ্ধি অভিযানে আছি, মূল্যবোধের অবক্ষয় যেটা, এটা যদি করেন আপনি 50% এগিয়ে যাবেন। আর ইউনূস স্যারের অত্যন্ত যোগ্য একজন মানুষ, ওনার ভক্ত আমি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি পরবর্তীতে নির্বাচিত একটা সরকারের, জনগণের সরকার, এবং তার মাধ্যমে আমাদের আভ্যন্তরীণ বাহ্যিক নানা বিষয় আছে, অর্থনৈতিক, রাজনৈতিক, এইসব করতে যাই, তাহলে আমাদের যেটা ভাবতে হবে, কেউ যেন আঙ্গুল না তুলে আই এম অর উই আর এক্সক্লুডেড। ফলে এই প্রক্রিয়াটা, এটা কিন্তু জানতে হবে। বাচ্চাদের অনেক দাবি আছে, কিন্তু ওই রাজনৈতিক সমাধান যেটা মানে আগের সরকার প্রধান কিছুই বুঝেনি, উনি বারবার শক্তি দিয়ে সব করতে চেয়েছেন, কিন্তু রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। মনে রাখতে হবে এটাও আরেকটি রাজনৈতিক সংকট, সমাধানটা রাজনৈতিকভাবে হতে হবে, না হলে ওই কাজের কাজ কিছুই হবে না। এম হুমায়ুন কবির, যে কেউ যেন আঙুল তুলতে না পারে, একেবারেই যদি প্রসঙ্গে যাই, বাংলাদেশ ভারত সম্পর্ক বিশাল একটি সমীকরণের জায়গা। সেই জায়গায় শেখ হাসিনা দিল্লিতে আছেন, আলোচনায় এসছে, পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, তার নানা মন্তব্য এক ধরনের অন্তরায় তৈরি করছে। সমাধান কোথায়? দেখেন, এখানে দুইটা পর্যায়ে সম্পর্ক পরিচালিত হয়, এবং আমি যদি আমার মুক্তিযুদ্ধের সময়কার গল্পটাও বলি, তাহলে কিন্তু তার একটা সাক্ষাৎ চেহারা আমরা দেখতে পারি। একটা হচ্ছে সরকারের সম্পর্ক, আরেকটা জনগণের সম্পর্ক। ভারত 71 সালে আমাদের সরকারি পর্যায়ে সহযোগিতা করেছে, তার চেয়ে বড় সহযোগিতা পেয়েছে কিন্তু মানুষের সম্পর্কের মধ্যে। তো ভারত বাংলাদেশ সম্পর্কটার ক্ষেত্রে এখনও একই জিনিস প্রযোজ্য হয়। মোদি সাহেবের সাথে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল, দুই দেশের প্রধানমন্ত্রী হিসাবে। এখন উনি বিপদগ্রস্ত, ওখানে আশ্রয় নিয়েছেন, এটা মানবিক কাজ। উনি যদি বলেন যে আমি মানবিক কারণে আমি আশ্রয় দিয়েছি, ঠিক আছে, অতটুকু পর্যন্ত মানা গেল। কিন্তু এরপরে যে জায়গাটা হচ্ছে, এখন তার কোনো উক্তি বা তার কোনো ধরনের বিবৃতি যদি বাংলাদেশের মানুষের জন্যে আহত হওয়ার মতো অবস্থা তৈরি করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভারত সরকারের উপর দায়টা গিয়ে পড়ে, কারণ কিন্তু ভারতে আছেন। কাজে এখানে আমি মনে করব যে ভারতের সাথে সম্পর্ক, বাংলাদেশ এবং ভারত দুইটা রাষ্ট্র হিসাবে সম্পর্ক প্রাথমিকভাবে, দ্বিতীয় হচ্ছে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক। কাজেই ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক তারা স্বাভাবিক রাখতে চায়, তাহলে আমি মনে করব যে এই বিষয়টাকে গুরুত্বের মধ্যে আনা উচিত। ওনাকে মানবিকভাবে সহযোগিতা করতে চায়, বন্ধু হিসাবে সহযোগিতা করতে চায়, সেটুকু সহযোগিতা করুক, কিন্তু রাজনৈতিকভাবে সক্রিয় যদি উনি হন এবং তাতে যদি বাংলাদেশের মানুষের মধ্যে অস্বস্তির কোনো কারণ হয়ে থাকে, সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু ভারত সরকারের, এটা বাংলাদেশের কাজ নয়। এবং এটা করতে গেলে অহেতুক জটিলতা বাড়বে, এবং সেই কথাটা গতকাল আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় কিন্তু ভারতীয় হাইকমিশনারকে মনে করিয়ে দিয়েছেন। আমরাও তাই মনে করি যে তাদের নিজেদের থেকে এটা উপলব্ধি করা দরকার, কারণ এমনিতেই একটু আগে ব্যারিস্টার শামীম বলছিলেন যে এমনি বাংলাদেশে গত 3টা নির্বাচনে ভারতের ভূমিকার কারণে
মানুষের মধ্যে ব্যাপক ধরনের নেতিবাচক একটা অনুভূতি আছে ভারত সম্পর্কে, এবং আওয়ামী লীগ গত কয়েক বছর ধরে যে ধরনের বিরূপ মানে প্রতিকূল মানসিকতা, প্রতিকূল অবস্থা ফেস করেছে, তার সাথে ভারতও কিন্তু সংযুক্ত আছে। কাজে সেই অবস্থার প্রেক্ষাপট থেকে এখনকার এই সংবেদনশীলতার বিষয়টা ভারতকে মনে রাখতে হবে, এবং যদি তারা মনে না রাখে তাহলে কিন্তু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা অহেতুক ঝামেলার মধ্যে যাবে। এবং এখানে কিন্তু মনে রাখতে হবে যে ভারত শুধুমাত্র ভারতের ভাবমূর্তির ইস্যু আছে, আমাদেরও ভাবমূর্তির বিষয় আছে, ভারতের বিনিয়োগ আছে, এখানে আমাদের ব্যবসা বাণিজ্য আছে, অর্থনৈতিক সম্পর্ক গভীর, নিরাপত্তার বিষয় আছে, আমাদের কৌশলগতভাবেও কিছু জিনিস আছে যে জিনিসগুলোতে আমরা পরস্পরের সাথে সহযোগিতা করি। তো কাজে এই বিষয় অনেকগুলো বিষয় কিন্তু এখানে কিন্তু দুই দেশের সম্পর্কের বাইরে গিয়ে ব্যক্তির সম্পর্কে মনোযোগী হওয়ার খুব বেশি সুযোগ আছে বলে মনে হয় না। এবং একটুখানি আমাদের আশ্বস্ত হওয়ার বিষয় হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু 3-4 দিন আগে স্টেটমেন্ট যেটা এসছে সেখানেও তারা বাংলাদেশের মানুষের কথা বলেছে, মানুষের সাথে সম্পর্ক, তাদের ওয়েলবিংয়ের কথা বলেছে। আমার ধারণা মোদিও সেটাই মিন করতে চান, এবং এখন ভারত সরকার দুই দেশের মধ্যে সম্পর্কটাকে বা দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কটাকে বেশি প্রায়োরিটাইজ করছেন, এবং তারা কতটা স্বস্তিতে আছেন আমি সেটা এই জায়গায় একটু প্রশ্ন করতে চাই। 5 তারিখ শেখ হাসিনা ভারতে গেছেন, আজকে 15 তারিখ, 10-11 দিনের হিসাব। সামনের দিনগুলোতে যে নানা আলোচনা আছে, তিনি কোন দেশে যেতে চান, যাচ্ছেন, চেষ্টা করছেন। এখানে একটা জিনিস উনি যেতে চাচ্ছেন এটা আমরা পত্রপত্রিকায় যেটাই বলছিলাম, যেটা মনে রাখতে হবে যে উনি যেই প্রেক্ষাপটে গেছেন, যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, এত বড় একটা গণহত্যার দায় কিন্তু তিনি এড়াতে পারছেন না, এবং যারা তাকে আশ্রয় দেবেন তারাও এই বিষয়টা বিবেচনায় নেন না, এটাও মনে করা কিন্তু কারণ নয়। এবং সেই ক্ষেত্রে ভারতও যে ওনাকে নিয়ে খুব স্বস্তিতে থাকবে এটা আমি বুঝতে পারি, কারণ বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক খুব, এবং সেটা ভারতীয়রা সরকারি বেসরকারি বিভিন্নভাবেই কিন্তু তারা বলছে, কারণ তাদের এই অঞ্চলের নিরাপত্তাটার ক্ষেত্রে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল রোল প্লে করে। কাজে বাংলাদেশে কোনো ধরনের অস্বস্তি ভারত সম্পর্কে তৈরি হলে সেটা তাদের নিরাপত্তার উপরে কিন্তু নেতিবাচক প্রভাব রাখতে পারে। এটা সম্পর্কে ভারত সজাগ না, এটা আমি বলবো না। রাজামোহন ভারতের অন্যতম একজন আমি বলবো যে স্কলার, তিনি আজকেও সেই কথাটা বলেছেন যে বাংলাদেশকে আমরা বুঝতে হবে। গতকাল শিবশঙ্কর মেনন, যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, ফর্মার ফরেন সেক্রেটারি, তিনিও কিন্তু বলেছেন কথাটা যে বাংলাদেশের অবস্থাকে আমাদের বুঝে বর্তমান অবস্থাকে মেনে তার সাথে আমার সম্পর্ককে পুনর্বিন্যাস করতে হবে। এটা কিন্তু ভারতীয় যারা বোদ্ধা মানুষ তারা কিন্তু এটা স্বীকার করছেন, এবং এই সম্পর্কে ভারত সরকারকে সচেতন করবার জন্য চেষ্টা করছে। আমরা আশা করি ভারত সরকার সেটা শুনুন। ডাক্তার জাহিদুর রহমান, অনুষ্ঠান একবার শেষ, চারজনের কাছে একটু মন্তব্য শুনে শেষ করবে। যে শেখ হাসিনা দিল্লি বসে আছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক যেটা বললেন, একটা জায়গায় আমি একটু দ্বিমত মানে হচ্ছে আশাবাদের সাথে দ্বিমত, অ্যানালিসিসের সাথে না। অ্যানালিসিস ইজ এক্সেলেন্ট অ্যাজ ইউজুয়াল, কিন্তু আশাবাদ আছে, আমার অত আশাবাদ নেই ভারতের প্রতি। কেন সেটা একটু বলি। মানে এই ঘটনা ঘটার পর থেকে কি কি ঘটলো আমি খুব দ্রুত কয়েকটা কথা বলি। আমাদের মনে আছে জয়শঙ্কর লোকসভায় একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, মানে যে কেউ এই স্টেটমেন্টটা পড়েন মনে হয় যে শেখ হাসিনা লিখে দিয়েছেন, উনি এটা পড়েছেন। থানায় আক্রমণ হয়েছে, স্টেশন ভেঙেছে, আমাদের এখানে শত শত মানুষ মারা গেল, আহত হলো, একটা দুঃখ প্রকাশ নাই, একটা টু শব্দ নাই। হিন্দু সম্প্রদায় আক্রমণের শিকার হয়েছে, এবং বাংলাদেশে একটা কমিউনাল আক্রমণ হচ্ছে হিন্দুদের উপরে। এই ন্যারেটিভটা বিজেপির এএনআই, রিপাবলিক টিভি কি ভাষায় করেছে আমরা দেখেছি, এবং সেটা যদি আমি দেখি যে যারা মোদির ক্ষেত্রে রেজোনেট করে, ডক্টর ইউনূসকে উনি যখন অভিনন্দন জানাচ্ছেন ওখানেও উনি হিন্দুদের উপরে নির্যাতনের কথা এনেছেন। প্রথম লাইনটাই আজ এই যে 15ই আগস্টে একই কথা বলছেন। তো তাহলে কিন্তু আমার মাথায় এই প্রশ্নটা আসবে যে উনি কি আসলে বা ওরা কি আসলে কাজ করতে চান? হুমায়ুন ভাষাতে আমি একমত একটা জায়গায় যে এখন ভারতের এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আমরা সব শাউটা আমাদের দেশে বসে অনেক দিন করেছি, কিন্তু এখন তাদের থিঙ্ক ট্যাঙ্কের একটা অংশে এটা ঘটছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের এই সরকার কি শুনবে তাদের কথা? রাদার আমি তো দেখছি তারা হয়তো শুনবে ভীনা সিকরি, পিনাক রঞ্জন চক্রবর্তী, হর্ষবর্ধন শ্রীংলা, তাদের বক্তব্য। তারা এখনো বসে বসে একই গল্প, বাংলাদেশে ইসলামিস্টরা জঙ্গিরা ক্ষমতা দখল করেছে আইএসআই এবং সিআইএ টাকা নিয়ে, বাংলাদেশের জনগণ মোটেও আওয়ামী লীগের প্রতি এত কিছু না। আমার সন্দেহ আছে আরেকটা কারণে, কেন জানেন?
সাউথ এশিয়াতে আমরা যদি একটা একটা ধরে আজকে যথেষ্ট সময় নেই ধরে ধরে একেবারে আসলে শেষের দিকে। ধরে ধরে দেখাতে পারি প্রত্যেকটা দেশে ইন্ডিয়ান ফরেন পলিসি ফেল করেছে এবং মালদ্বীপসের একটা ইলেকশন কিছুদিন আগে মূল এজেন্ডা ইন্ডিয়া আউট, আপনি ইন্ডিয়ার বিরোধিতা করে একজন প্রেসিডেন্ট হয়ে গেছে। সো ভারত এত ভুল যখন ক্রনিকলি করছে বাংলাদেশের ক্ষেত্রে হলে খুব ভালো, দে উইল হ্যাভ টু রিয়ালাইজ ডক্টর ইউনূস ক্ষমতা নিতে না নিতে বর্ডারে কিন্তু একজন কিলিং এর শিকার হয়েছেন। তো এগুলো তো পজিটিভ জেস্টার না। ভারত যদি এটা করে ভালো হবে না, যদি তারা ঠিকঠাক বোঝে সেটা আসলে দুই দেশের জন্য ভালো। আমি পাটোয়ারি ভাইয়ের একটা কথাকে একটু পাল্টে বলতে চাই, হুইচ ইজ ভেরি রাইট। জিওপলিটিক্সে বলা হয় ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। সো আমাদেরকে ভারতকে নিয়ে ভয় দেখানো হয়, এই ভয়টা আমি ভারতকেও দেখাতে চাই। ভারত ক্যানট চেঞ্জ ইটস নেইবার, আমরা থেকে যাব কিন্তু এটা ইম্পর্টেন্ট। ছোট করে যে ভারত বুঝতে পারবে কিনা। জি, ভারতের অনেকগুলো নেইবার আছে, আমাদের একটাই নেইবার, এটা হচ্ছে প্রবলেম। আমরা তো আসলে ল্যান্ডলক না, আনফরচুনেটলি ইন্ডিয়া লকড, এটা একজন বুদ্ধিজীবী বলেছে। দেখেন, সেভেন সিস্টারে যদি কোনো বাংলাদেশি সরকার ডিস্টারবেন্স না করে, বাংলাদেশে কোন সরকার থাকলো এটা নিয়ে তো ভারতের মাথা কামানোর কোনো প্রয়োজন নেই, এমনিতেও প্রয়োজন নেই, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। মাইনরিটি নিয়েও তাদের মাথা কামানোর কিছু নেই। বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ সিটিজেন, বাংলাদেশের মর্যাদাপূর্ণ সিটিজেন। হ্যাঁ, তবে যদি এক্সোডাস হয়, সবাই যদি বর্ডারে চলে যায়, রিফিউজি ক্রাইসিস হয়, তখন সেটা ভারতের কনসার্ন। আমি সেটা হওয়ার কিন্তু সম্ভাবনা দেখি না, আমি খুব স্পষ্ট করে বলছি। এখন যদি সেভেন সিস্টার ডিস্টারবেন্স না হয়, এই সরকারের সাথে ভারতের সুসম্পর্ক গড়ে তোলা উচিত, এখানে শেখ হাসিনা কোনো ম্যাটার না। আর যদি সেভেন সিস্টার ডিস্টারবেন্স হয়, তাহলে যে সরকারই থাকুক ভারত সেই সরকারকে ডিস্টার্ব করবে, এটাই স্বাভাবিক। নাও শেষ করে দিচ্ছি একটা ইস্যুতে। প্রথম হচ্ছে যে আমাদের ঢাকেশ্বরী মন্দিরে যেমন গেছেন ডক্টর ইউনূস, এতে একটা কমিউনিটির মধ্যে একটা আছে, ইন্ডিয়ার অ্যাম্বাসেডারের উচিত আবু সাইদের বাসায় যাওয়া, এর মাধ্যমে একটা নতুন সূচনা করতে হবে। জি, এক বাক্যে এই যে বাংলাদেশ ভারত। ইন্ডিয়ান এক্সপ্রেসে আমি আজকে দেখেছি রাজ শ্রীমোহন আন্তর্জাতিক সম্পাদক, উনি বলছেন যে হাসিনা যে ক্ষমতা থেকে ছিটকে পড়েছে, ভারতের অনুশোচনা করার অনেক কারণ আছে। এখানেই কিন্তু আমাদের সম্পর্কটা, যেটা হুমায়ুন ভাই বলেছেন যে আসলে মানুষে মানুষে, রাষ্ট্রে রাষ্ট্রে, তারপর হচ্ছে ওই ডিক্টেটরের সম্পর্কটা থার্ড লেভেলে আসে। সেই জন্য বলছি যে শশী থারুর পরামর্শটা শোনা ভালো, জাহিদ ভাই বলছে যেটা ওদের বাদ দিয়ে। আর আরেকটা হচ্ছে কি, মন্ডনীতি আছে না আমেরিকার, বহুত তো চেষ্টা করেছে প্রতিবেশীদের আটকানোর জন্য। কেন, তারা কি পৃথিবীর অন্যান্য দেশের সাথে বাণিজ্য করছে না? আপনার যদি এখানে না পোষায় অন্য জায়গায় যাবেন, ফলে ভয়ের কিছু নাই, বরং ভারতের ভয়ের কিছু আছে সেভেন সিস্টার নিয়ে। ফলে আমি তো মনে করি তারা বিপদে আছে আমাদের চেয়ে বেশি। জি, আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।